অয়ন কোথায় যাচ্ছ? নীরার কথা শুনে অয়ন দাঁড়ায়। অয়ন অফিসেই যাচ্ছে। নীরার এমন প্রশ্নে অয়ন ঘুরে তাকায়। অয়ন বলে, অফিসে যাচ্ছি। তাই নাকি? গুড। আচ্ছা, অফিসে কেন যাচ্ছ? কেন মানে? মিটিং আছে, কাজ আছে আমার। কী সব প্রশ্ন করো তুমি? অফিস মিটিং এর পর আলাদা কোনো রুমে মেয়ে নিয়ে মিটিংটা কয়টায়? কি বলছো তুমি এসব? দেখো নীরা, সকাল সকাল মুড খারাপ করবে না। আচ্ছা, তাই নাকি? মুড আমি খারাপ করি? হ্যাঁ করো। কি সমস্যা কি তোমার? আমাকে ডিভোর্স দাও তুমি। কেন? তোমারও কি রাতের মধ্যে ফুল দিয়ে সাজানো বিছানার ওপর স্লিভলেস পরে মিটিং আছে নাকি? অয়ের মুখ সামলে কথা বলো, সবাইকে তোমার মতো ভেবো না। আচ্ছা, আমার এখন তোর মতো বাজে মেয়ের থেকে চরিত্র ভালো করার জ্ঞান শুনতে হবে, তাই তো? ওই, কাকে বাজে বলিস? তোর লজ্জা করে না তোর বউ থাকা সত্ত্বেও একটা মেয়ের সাথে একই বিছানায় থাকতে? অয়ন নীরার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। অয়নের এমন হাসি দেখে নীরা আরো রেগে যায়। নীরা গালি দিতে থাকে অয়নকে। অয়ন নীরার কাছে এসে কষে পরপর 2টা চড় দেয় অয়ন। নীরা চড় খেয়ে বিছানায় পড়ে যায়। তবে নীরা উঠে অয়নের গালেও একটা চড় দেয়। অয়ন নীরার গলা টিপে ধরে। কয়েক সেকেন্ড পর গলা ছেড়ে দেয় অয়ন। নীরা বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে মারার? তোর মতো স্বামীকে আমি সময় নাই। থাকবো না তো? রাত করে বাড়ি ফিরিস, কিছুই তোকে বলি না। ঠিক অন্য পুরুষদের সাথে বিছানার সময় কাটিয়ে আসিস, সালাক খান। তুই জানিস আমি এমন করি? তুই দেখেছিস? কিন্তু তোরটা আমি দেখেছি, তুই একটা মেয়ের সাথে একই রুমে। শুধু তোর জন্য করেছি এমন। আমাকে ঠকেছিস তুই। তোকে মা আমি মেরেই ফেলবো। জিসানের সাথে একই রুমে ছিলি। তোর বান্ধবী ফোন করে বলেছে আমাকে, ডেভিল নামের একজন এসে তোর একটা ভিডিও আমাকে দিয়েছে। সেদিন তোকে কিছু বলিনি, কারণ তোর মতো একটাতে হবে না। তুই কি করেছিস নিজের আরেক জায়গায়? ছি! চুপ কর বেশ্যা। তোর মতো একটা মেয়েকে আমার বউ করেছি, তোকে মেরেই ফেলবো আমি। কথাটা বলে অয়ন নীরার দিকে এগিয়ে যায়। নীরার চুলের মুঠি ধরে একটা জোরে চড় দেয়। নীরার ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। নীরার রাগও চড়ে যায়। অয়নের মুখে জোরে কামড় দিয়ে মাংস তুলে নেয়। অয়ন আরও রেগে যায়। নীরার শাড়ি খুলতে থাকে। নীরার শাড়িটা খুলে অয়ন বাইরে ফেলে দেয়। বাড়িতে কাজের লোকগুলো বাইরে থেকে সবটা শুনছে। অয়ন নীরার গা থেকে কাপড়গুলো খুলে নেয়। নীরা নগ্ন হয়ে রুমে দাঁড়িয়ে থাকে। কুত্তার বাচ্চা, আমার কাছে আসবি না তুই। কেন, অন্যদের দিয়ে ভালো লাগে না? আমাকে গালি দিবি না। তোকে শুধু গালি কেন, আজকে সব দেব। অয়ন ওর গা থেকে কাপড়গুলো খুলে ফেলে। রুমের দরজা আটকে দিয়ে এসে নীরার গালে আরও কয়েকটা চড় বসিয়ে দিল। নীরা বিছানায় পড়ে যায়। নীরা নিজেকে অয়নের থেকে ছাড়াতে থাকে, কিন্তু অয়ন আরও বেশি জোর করতে থাকে নীরাকে। নীরা দেখে টেবিলের উপর ফল কাটা ছুরি। নীরা অয়নকে কোনোভাবে ছাড়িয়ে টেবিলের কাছে যেয়ে ছুরি হাতে নেয়। অয়নের এখন নেশা চেপে গেছে। সে নীরার কাছে এগিয়ে যায়। নীরা হাতে থাকা ছুরিটা অয়নের পেটে জোরে জোরে 2বার ঢুকিয়ে দিয়ে বলে, শালাবা, আমাকে মারবি? অয়ন ছুরির আঘাতে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে পড়ে। অয়ন জানে ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা পিস্তল আছে। সে নিজেই ওখানে রেখেছিল পিস্তলটি। নীরা অয়নকে ছুরি মেরে বাইরে বের হতে যাচ্ছিল। অয়ন তখনই ড্রয়ার খুলে পিস্তলটি বের করে নীলাকে গুলি করে। একটা গুলি নীরার পিঠে যেয়ে লাগে। নীরা ঘুরে তাকায় অয়নের দিকে। অয়ন নীরার বুকে একটা চালিয়ে দিয়ে বলে, তুই আমার হোস নাই, আমি তো তোকে কারো হতে দেব না। আমাকে ঠকেছিস, এমনটা তো নিলয়কেও ঠকেছিলি। আজ হয়তো ওর দেওয়া শাস্তি আমি পূরণ করে দিলাম। দুজনে ফ্লোরে পড়ে যায়। রক্ত বের হয়, ফ্লোরটা লাল হয়ে আছে। দুজনেই কিছু সময়ের মধ্যে নীরব লাশে পরিণত হলো। সাজানো সংসারটা এক মুহূর্তের জন্য সব শেষ হয়ে গেল। কতই না সুখ ছিল এখানে। টাকা ছিল, গাড়ি ছিল, বিশাল বাড়িও ছিল। বিলাসিতার কোনো কমতিও ছিল না। নীরা এমন বিলাসিতার জন্যই অয়নকে বিয়ে করে, আর অয়ন বিয়ে করে নীরার সৌন্দর্যতাই পাগল হয়ে। কিন্তু এখন এসবের কোনো মূল্যই নেই। ব্যাংকে থাকা টাকা পড়ে থাকবে, এই বিশাল বাড়িটাও পড়ে থাকলো।
দামিগুলোতে ময়লা পড়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই লাশগুলো যাবে অন্ধকার কবরে। লাবণ্য লোক দুটোর কাছাকাছি আসে। লোকগুলো একটি বাজারের মধ্যে কারোর সাথে ডিল নিয়ে কথা বলছে। নিলয় জামালকে ফোন দেয়। তোমার আশেপাশে পুলিশ আছে, ভয়ের কিছু নেই, কাজ চালিয়ে যাও। তবে মেয়ে পুলিশ থেকে সাবধান। কি পুলিশ? কেন? আমাদের কিভাবে চিনতে পারলো? পুলিশেরা সব পারে, ওখান থেকে চলে আসার চেষ্টা করো। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের দেখছি, আর তাকেও দেখছি। জামাল আর সালাম বাজার থেকে বের হতে থাকে। লাবণ্য বুঝে যায় ওর উপরেও ডেভিল নজর রাখছে, কারণ ডেভিল ওদেরকে সাবধান করে দিয়েছে। লাবণ্য জামালদের দিকে এগিয়ে যায়। জামালদের কাছে যেয়ে বলে, হ্যালো স্যার, আমি বলেছিলাম 70 লাখ টাকা লোনের কথা। লোন টোন এসব হবে না। আমরা কি ব্যাংকার নাকি যে লোন দেব? আরে এমন করেন কেন? আমি জানি আপনারা লোনের ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে এটা সহজ একটা কাজ। আমি 5 লাখ টাকা দেব। আমি 5 লাখ টাকা দেব আপনাদের। এত টাকা পাবো? অবশ্যই। এখনই আমার বন্ধু থেকে টাকা ধার নিয়ে আপনাদের দেব। আমার এসব টাকা লাগবে না, আমি যাই। নিলয় ওদের বোতাম ক্যামেরায় সাহায্যে দেখতে পারছে। শুধু নিলয় না, মাসুমেরাও সবকিছু দেখছে। লাবণ্য অনেক বুদ্ধিমতী। সে ঠিকই বুঝে ফেলেছে এই লোকগুলোর মধ্যে ঘাপলা আছে। আরে অনেক টাকা দেবে তো, বসকে গিয়ে বলবো 50,000 টাকা দিয়েছিল। এখন তাড়াতাড়ি লোনের ব্যবস্থা করে দিন। তুই থাক, আমি চলে যাচ্ছি। জামাল কথাটা বলেই সেখান থেকে এক প্রকার দৌড়ে পালায়। সাথে সাথেই কয়েকটা পুলিশ এসে সালামকে ধরে ফেলল। লাবণ্য দৌড়াতে থাকে জামালের পিছনে। জামাল আগে দৌড়াচ্ছে। লাবণ্য জামালকে ধরে ফেলল। জামাল লাবণ্যকে ধাক্কা দেয়। লাবণ্য নিচে পড়ে। জামাল দৌড়াতে থাকে। লাবণ্য আবারও তাকে ধরে। জামালকে কয়েকটা ঘুষি দিয়ে হাতকড়া পরাতে যাবে, তখনই ওর ফোন বাজতে থাকে। লাবণ্য ফোন রিসিভ করে। হ্যালো অফিসার, আই এম ডেভিল। আপনার অ্যাকাউন্টে 75 লাখ টাকা আছে। অ্যাকাউন্ট নাম্বার 998877। আপনার সাথে নীলয় নামের একটি ছেলের সম্পর্ক আছে। অন ডিউটিতে তার সাথে প্রেমও করছেন। আপনার ছোট বোন সিজান নামের একটি ছেলের সাথে গভীর রিলেশনে আছে। একটু আগে ওরা ক্লাস ফাঁকি দিয়ে হোটেল প্যারাডক্সের 32 নম্বর রুমে গিয়েছে। ছেলেটা ভালো না, মেয়েদের সাথে রুম ডেট করে তারপর বিদায় করে দেয়। সিজান ছেলেটার সাথে আপনার বোনের দুষ্টু মিষ্টি, আর বুঝতেই তো পারছেন কেমন ধরনের কথা হয়। রুম ডেট হওয়ার আগের রাত দিন থেকে আপনার বোনের বুকে 2টো তিল আছে, একটা উপরে আরেকটা আরো গভীরে। উহু, এটা আমি দেখিনি। আপনার বোন আর সিজান নামের ছেলেটার কথা বলছি। এখন এসব কথা যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে সেখানে পোস্ট দিয়ে ভাইরাল করি, কেমন হবে বলেন তো? বুদ্ধি করে বাটন ফোন চালালেও আপনার সবকিছু আমি জানি। আপনার বোন আর ছেলেটা এখনো আমার হ্যাক করা সিসি ক্যামেরার সামনে, এখনো হোটেলে পৌঁছায়নি। কি করছেন? আপনার বোনকে বাঁচান, যান। আগে আমার লোকগুলোকে ছেড়ে দিন। এই শালা! ফোন কেটে দেয় ডেভিল। জামালকে ছেড়ে দেয়। জামাল হাসি মুখে লাবণ্যকে লল দিয়ে দৌড়ে রাস্তা পার হবে। তখনই একটা খুব জোরে আসা চলন্ত পিক আপ জামালকে পিষে দিয়ে চলে যায়। জামাল সেখানেই মরে রইল। লাবণ্য একটা ট্যাক্সি নিল। হোটেল প্যারাডক্সে আসতে থাকে। অফিসারকে ফোন দেয় লাবণ্য। জাবেদ সাহেব ফোন ধরে। লাবণ্য বলে, সালামকে ফোন দাও। ওকে ম্যাম। হ্যালো ম্যাম, আমাকে ছেড়ে দিন, আপনাকে ডেভিল বাঁচতে দেবে। চুপচাপ আমার কথা শোনো। জামালকে মেরে ফেলেছে ডেভিল, কারণ ডেভিল চায় না কোনো সাক্ষী থাকুক। ডেভিল দেখতে কেমন সেটা বলো জলদি। কি? ডেভিল আমার বন্ধুকে মেরে ফেলেছে? ও তোমাদেরও মেরে ফেলবে, তাই আমার কথা শোনো। ডেভিলকে ধরতে সাহায্য করো। কিন্তু ম্যাম, আমি নিজেই তো এখনো ডেভিলকে দেখিনি। কেউ ডেভিলকে দেখেনি। তবে নীলয় নামের একটা ছেলে হয়তো সে দেখেছে ডেভিলকে, কারণ নীলয় ডেভিলের হয়ে আমাকে এসব কাজ করতে বলে ডেভিলকে।
সালাম আর কিছু বলতে পারেনি। একটা গুলি ওর কপালে এসে লাগে। ডেভিল ওদের সবাইকে মেরে ফেলেছে। কিন্তু লাবণ্য নিলয়ের নাম শুনতেই যেন ওর ভাবনাগুলো সব থমকে গেল। সে আর কিছুই ভাবতে পারছে না। সব দিক যেন ওর কাছে ফ্রিজ হয়ে গেছে। সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে যেন। ম্যাম, গাড়ি থেকে নামুন, হোটেলের সামনে এসে গিয়েছি। ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে লাবণ্য স্তম্ভিত ফিরে পেল। সে ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে রাস্তার আশেপাশে তাকায়। দেখে ওর বোন একটা গাড়ি থেকে নামছে, সাথে একটি ছেলেও আছে। লাবণ্য দৌড়ে সেখানে যায়। লাবণ্যকে এভাবে সামনে দেখে ওর বোন ভয় পেয়ে তাকিয়ে থাকে। লাবণ্যের বোন কিছু বলার আগেই লাবণ্য কষিয়ে একটা চড় দেয় ওর বোনের গালে। এরপর ছেলেটার গালেও একটা বড় চড় দেয়। ছেলেটাকে বলে, তোর নাম জেসন? হুম অবর্ণের বিয়ে? হুম চল থানায়, তারপর তোর প্রেম বের করছি আমি। লাবণ্য ওদেরকে নিয়ে থানায় চলে আসে। কিন্তু লাবণ্যের কোনো খেয়াল নেই সেদিকে। সে নিলয়কে নিয়ে ভাবতে ব্যস্ত। বারবার মনে হতে থাকে, ভীতু ছেলেটা ডেভিলের জন্য কাজ করে, নাকি ডেভিলও ওকে আমার মতো ব্ল্যাকমেইল করে নিজের জন্য ব্যবহার করছে? জানতেই হবে আমার। স্যার, এখনো তেমন কিছু জানা যায়নি। ডেভিল ওই দুজনকে মেরে ফেলেছে। শুনলাম নিলয়কে ডেভিলের কাজে ব্যবহারের জন্য নিয়ে নিয়েছে, কারণ সেদিন নিলয় পুলিশের সামনে হ্যাক নিয়ে অনেক কিছু বলেছে। তাই হয়তো ডেভিল ওকে ওর জন্য বেছে নিয়েছে। জি স্যার। নিলয় এখন জেনে গিয়েছে লাবণ্য এখানেই আসবে। সে নেহাকে ফোন দিল। অর্ক মাসুমা সিয়ামকে বলল, তোরা ছোট বাড়িতে আয়। হ্যালো নেহা, কি করছো? কিছুই না, বসে আছি। বাড়িতে আসো জলদি, তোমাকে দরকার আমার। আচ্ছা। লাবণ্যের আগে নেহা নিলয়দের বাড়িতে এসে পৌঁছালো। নেহা বসে আছে, মাসুমেরা ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। লাবণ্য আসলো, কিন্তু দরজার কাছে এসে দেখে নেহা বসে আছে। সবাই ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে, আর নিলয় বলছে, নেহা, আমি জানতাম তুমিও সবার মতো আমাকে ভুল বুঝবে। আমি হয়তো ভেবেছিলাম কেউ না বুঝলেও আমাকে তুমি বুঝবে। দেখো, ওরাও ভুল বুঝে আমার থেকে চলে যাচ্ছে। আমি ইচ্ছে করে এইসব করিনি। অনেকদিন আগে থেকে ডেভিলের সাথে আমার কথা হয়। আমি ডেভিলকে দেখিনি। বাবা আমার আপাকে বিয়ের জন্য ব্যাংকে কয়েক লাখ টাকা রাখে, কিন্তু কয়েকদিন আগে টাকাগুলো বাবার এক বন্ধু লোন নেয়। বাবার বন্ধু আর ফেরত দিতে পারছিল না। বাবা বলেছিল, তুই তো ঢাকায় পড়তে যাবি, তখন টাকাগুলো চেয়ে নিস। আমি আসি এখানে। বাবা অনেক টাকা ঋণও নিয়েছিল, সেসব শোধ করতে পারছিল না। শহরে সে টাকা চাইতেই উনি আমাকে মেরে তাড়িয়ে দেয়। বাবা এটা শুনে অনেক কষ্ট পায়। ঋণ শোধ করতে পারছিল না, তাই বাবা আত্মহত্যা করে মারা গিয়েছিল। বাড়িতে আমার বোন একা। টাকা আবার চাইতে যাই আমি, কিন্তু আঙ্কেলও সেদিন সুইসাইড করে। ওনার বাড়ির লোকেরা বলেছিল ব্যাংকের টাকাগুলো নাকি হ্যাক হয়ে গেছে। আমি কম্পিউটার সম্পর্কে জানতাম, অনেক কিছু করে আমি ডেভিল অবধি পৌঁছাই। ডেভিল আমাকে জানায়, তোমার বোনকে নিয়ে আমার কাছে অনেক সিক্রেট আছে, যা প্রকাশ করলে তোমার বোন সুইসাইড করবে। সেজন্য তুমি টাকা পাবে, তবে আমার হয়ে তোমার কাজ করতে হবে। সেই থেকে আমি ডেভিলের হয়ে কাজ করি। যখন তোমাদেরকে বলেছি আমি ডেভিলের হয়ে কাজ করি, তখন তোরা সব না শুনে চলে যাচ্ছিলি। যা, চলে যা, আমি কাউকে আটকাবো না। নেহা, তুমিও চলে যাও, আমার কাউকেই চাই না। কেউ বুঝবেও না আমার কথা। আমি নিজেই থানায় যাচ্ছি। আর কত সহ্য করব এসব? পুলিশের হেল্প নেওয়ার জন্য ছিলাম। জামালদেরও ডেভিল মেরে ফেলেছে, কেউ কিছুই করতে পারবে না ওকে। আমি নিজেই থানায় যাচ্ছি। হয়তো কেউ না বুঝলেও লাবণ্য ঠিকই আমাকে বুঝবে। যা, চলে যা তোরা। নিলয় কথাগুলো বলে ওদের চারজনের দিকে চোখ মারল। ওরা সাথে সাথেই বুঝে গিয়েছে এখন ওদের বাড়ি থেকে চলে যেতে হবে। তাই নেহাও উঠে দাঁড়ালো। লাবণ্য তখনই রুমে প্রবেশ করে। সবাই লাবণ্যকে দেখে ভয় পাওয়ার মাইন্ড গেম খেলতে লাগলো। তোমরা কেউ ওকে ছেড়ে যাবে না। ডেভিল আমার বোনকে দিয়েও আমাকে ব্ল্যাকমেল করিয়েছে, আমাকেও ব্ল্যাকমেল করেছে ডেভিল। নিলয়, কেউ না থাকলেও আমি আছি তোমার সাথে।
নিলয় নেহার দিকে তাকায়। নেহার রাগী চোখে তাকিয়ে আছে লাবণ্যের হাতের দিকে, কারণ লাবণ্য নিলয়ের হাত ধরে আছে। নেহা এটা মেনে নিতে পারছে না, বাট নিলয় এটা বেশ এনজয় করছে। নেহাকে রাগাতে নিলয় লাবণ্যের হাত নিজেই ধরল শক্ত করে। তারপর মাসুম, অর্ক, সিয়াম আর নেহা বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা ছিল নিলয়ের মাইন্ড গেম। সে লাবণ্য আসার আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল, যেন লাবণ্য বুঝতে পারে নিলয়কে ডেভিল ব্যবহার করছে। লাবণ্য নিলয়ের হাত ধরে সোফাতে বসল। লাবণ্য, তুমি চলে যাও। ডেভিল আমাকে দেখছে। ও সিসি ক্যামেরা হ্যাক করে রেখেছে। আমি কি করছি সবটাই ও জানে। জানুক, ওকে তো আমি ধরবই। দেখি কত দূর সে লুকাতে পারে। এত দূর যখন আসতে পেরেছি তখন ডেভিল অবধি পৌঁছাবই। পারবে না ওর সাথে। ডেভিল অনেক ভয়ঙ্কর। হোক ভয়ঙ্কর, আমি তোমাকে হেল্প করব। আচ্ছা, তুমি হেল্প করিও। এখন যাও, ও তোমার উপর নজর রাখছে। আচ্ছা, তুমি যখন বলছো তখন যাচ্ছি, তবে সময় মতো দেখা করব। হুম। লাবণ্য চলে যায়। নিলয় ছোট বাড়ি থেকে বের হলো। নেহা ওকে কল দেয়। নিলয় রিসিভ করতেই বলে, আমার লিডার আমাকে ডেকেছে, বড় কোনো ব্যাংক ডাকাতি করতে হবে, আমাদের যেতে হবে। আচ্ছা, তবে আমরাও আসছি। আজকে দেখা হবে ব্যাংক ডাকাত বনাম হ্যাকার। দেখি কে জিতে। ডেভিল জিতবে। হুম, দেখা যাক। নিলয় বড় বাড়িতে আসলো। সেখানে মাসুম, সিয়াম আর অর্ক বসে আছে। অর্ক বলল, নেহা কি জানে তুমি ডেভিল? হুম, জানে। ও সব মেনে নিয়েছি। হুম, ভালোবাসে সে আমাকে। বুঝলাম, তো এখন কি প্ল্যান? শোন, কেউ একজন আছে যে পুরো চালটাই একাই চালছে। সে অতটা দক্ষ না হলেও সে আমার মতো বুদ্ধি নিয়ে চলে, আর আমরা তার বুদ্ধির কাছে হয়তো মিস্টেক করে ফেলেছি। সেজন্য কিছু একটা হতে যাচ্ছে। তার মানে আমরা কিছু করব না? করব। আজকে রেড গ্যাং দেশের বড় দ্বিতীয় ব্যাংক মৌটুসি ব্যাংক লিমিটেড ডাকাতি করতে যাচ্ছে। এখানে অনেক বড় বড় লোকের টাকা আছে। প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা আছে এখানে। কি, ওরা এত বড় ব্যাংকে সরাসরি অ্যাটাক করবে? করবে। কারণ বললাম তো, কেউ একজন আছে, সে একাই সব গুটি চালছে। মাইন্ড গেম খেলাটা কেবল বুদ্ধি দিয়েই হয়। এখানে যে যার উপরে বেশি করে মাইন্ড গেম খেলতে পারে। মাইন্ড গেম 2 পর্যায়ের মানুষের উপর খেলা হয়। এক ভালোবাসার মানুষের উপর, কারণ সে চাইলেও সন্দেহ করবে না। আরেকটা হলো দায়বন্ধ থাকা মানুষের উপর। দুটোই কাজে আসে। কিন্তু যারা সত্যিকারের মাইন্ড গেমার, তারা কখনো দুর্বল মানুষের উপর মাইন্ড গেম খেলে না। রিয়েল মাইন্ড গেমাররা সবসময় এমন মানুষদের সাথেই মাইন্ড গেম খেলে যেন নিজেরই ফায়দা হয়। আমি সেটাই করেছি, যেটাতে ফায়দা আছে। এখন আমাদের কি করতে হবে? হাইজ্যাক করব। মানে কিসের হাইজ্যাক? কিসের আবার টাকা হাইজ্যাক করব? না, এবার রেড গ্যাংদের হাইজ্যাক করব। আর হাইজ্যাক করবি তোরা 3 জন। আমি এখানে বসে সবটা কন্ট্রোল করব। মনে রাখবি, আমি যদি তোদেরকে ইচ্ছাকৃতভাবে পুলিশদের কাছে ধরা পড়তে বলি, সেটাও একটা মাইন্ড গেম। আর নিলয়ের মাইন্ড গেম কখনো নিলয়ের বিপক্ষে যায়নি। বাবা, আমার এক্সাম শেষ। নিলয় থাকলে অনেক খুশি হতো, তাই না? বিথি ওর মা বাবাকে সালাম করে কথাটা বলল। আদনান সাহেব বিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপ করে রইলেন। নিবিড় চলে গেছে আজ প্রায় 15 দিন হয়েছে। একবারের জন্য নিবিড় খোঁজ দেয়নি তার বাবা মাকে। যেসব সন্তানেরা তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকে চিরদিনের জন্য, সে সকল পুরুষ আসলে পুরুষই না, ওরাই বউদের কথায় উঠে আর বসে। নিবিড় এখন সেটাই করে। ওর বউয়ের জন্য চা বানিয়ে দিয়ে অফিসে চলে যায়। কখনো কখনো নিবিড় রান্নাও করে দেয়। তবুও নিবিড় একবারের জন্য ওর মা বাবাকে খোঁজ নেয়নি। সে এটাতেই খুশি। বউয়ের ভালোবাসা সন্তানের কাছে এখন বিশাল কিছু। অথচ সন্তানকে বউ না পাওয়া অবধি মা বাবার ভালোবাসা নিজেই থাকতে হয়। আদনান সাহেব ওনার স্ত্রীর দিকে তাকালেন।
তিনিও চুপ করে আছেন। তারা চাইলেই নিলয়কে সামান্য ভালোবাসা দিতে পারত। ছোট থেকে নিলয়ের সাথে ওনারা এমন করেছে। নিলয় কখনো পরিবারে মা বাবার থেকে ভালোবাসা পায়নি ঠিক মতো। বিথি আপা ওনাদের চুপ থাকা দেখে বলল, বাবা মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন তুমি বিশাল বড় একটি নদীর ইলিশ মাছ কিনে এনেছিলে। ইলিশ মাছের লেজের অংশে কাটা থাকে অনেক। দুপুরে খাওয়ার আগে তোমার আর মায়ের কথা শুনেছিলাম। দুজনে রান্নাঘরে বসে কথা বলছিলে। মা বলছিল, নিবিড় বাবা, এত টাকা দিয়ে মাছ কেন কিনলে? ঔষধের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে জমা করে মাছ কিনলাম। কতদিন বলো মাছ খাওয়া হয়নি। কেন কিনতে গেলে? নিবিড় পড়াশোনা করছে, এখন যদি ওকে এসব না খেতে দেই সে বুদ্ধিহীন হবে তো। ঠিক বলছো। সেদিন দুপুরে খাওয়ার সময় আমরা একসাথে পাটি পেতে বসেছিলাম খেতে। ভাইয়া তখন 10-এ পড়ছিল, আমি 8-এ, আর নিলয় 5-এ পড়ছিল। হিসেব মতো নিলয়ের ভালোবাসাটা বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু খাবার খেতে বসে নিলয়কে নয়, ভাইয়াকে মাছের মাথা সহ একটি মাছ দিয়ে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিয়েছিলেন। অথচ তোমাদের পিছনে নিলয়ের প্লেটে দিয়েছিল মাছের লেজের অংশ। নিলয় ওই মাছের মাথার দিকে বারবার তাকাচ্ছিল। আমি কানে কানে বলেছিলাম, তুই ক্লাস 10-এ উঠলে এইসব খেতে পারবি, তার জন্য ভালো করে পড়তে হবে। তোর এখন এইসব খাওয়ার বয়স হয়নি। নিলয় আমার হাসি মুখের মিথ্যে কথাগুলি শুনে খুশি হয়েছিল। ছোট থেকেই ওর প্রতি তোমাদের এই বৈষম্য। জানো, সেইবার ভাইয়া এসএসসিতে A গ্রেডে পাস করে, আর নিলয় A+ পেয়েছিল 5-এ। নিবিড়ের রেজাল্ট দেখে তুমি খুশি হয়েছিলে, আর নিলয়ের A+ পেয়েও তোমরা ওর প্রতি খুশি হওনি। ওর রেজাল্ট কার্ড নিয়ে মুখের সামনে বলেছিলে ক্লাস 5-এ থাকতে সবাই এমন A+ পায়। নিলয় সেদিনও চুপ ছিল। ঈদে বাজার করার মতো সে সময় টাকা ছিল না, অথচ ভাইয়া এসে বলেছিল টাকা দিতে, শপিং করবে। তুমি কোথা থেকে যেন টাকা ম্যানেজ করে এনে ওর হাতে দিয়েছিলে। ঠিক পরদিন নিলয় এসে বলেছিল, বাবা, বন্ধুরা সবাই নতুন শার্ট কিনেছে, আমাকে ফুটপাত থেকে একটা শার্ট কিনে দাও না। তোমরা দুজন সেদিন বলেছিলে কাছে টাকা নেই, এত শার্ট পরা লাগবে না, আগের বছর গেঞ্জি দিয়েছিলাম সেটা পরে ঈদ করিস, এত শার্ট কিনতে হবে কেন? সেই ঈদে ভয়ে আমি কিছু চাইতে পারিনি। জানো, কোনো সন্তান অন্য কোথা থেকে শেখে না কিছুই, শেখে তার পরিবারের থেকে। পরিবারে তোমরাই ছিলে সব। নিলয় শিখেছে অবহেলা, আর আমি শিখেছি বৈষম্যতা। অনেক শিখিয়েছ তোমরা। নিলয় যদি কোনোদিন ফিরে আসে, সেদিন আমিও ওর সাথে চলে যাব, কারণ এখন আর কষ্ট হয় না। কষ্ট তো ছোট থেকে দেখতে দেখতে এসেছি। বিথি আপা কথাগুলো বলে ভিতরে চলে যায়। আদনান সাহেব মাথা নিচু করে বিথির কথাগুলো শুনছিল। বিথির মা কখন যে কেঁদে ফেলেছে বুঝতেই পারেনি। আদনান সাহেবকে বললেন, আসলেই অন্যায় করেছি নিলয়ের উপর। ছেলেটা কি করেছে, কেমন আছে কে জানে। নিলয় কি আর করবে, কম্পিউটারের সামনে বসে আছে রেড গ্যাংয়ে অ্যাটাকের জন্য। নেহা সিগন্যাল দেওয়া মাত্রই নিলয়ের কাজ শুরু করে দেবে। নেহা সিগন্যাল পাঠিয়েছে, ওরা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। নিলয় মাসুমদের ডাক দেয়, তোরা রেডি থাক, ডেভিল পোশাক পরে নে। অর্ক, তুই সামনে থেকে সবাইকে লিড করবি, মানে তোকে যেন সবাই জানে আসল ডেভিল। কিন্তু কেন? দরকার আছে। কোটের সাথে ক্যামেরা আছে, আর ভিতরের শার্টের মধ্যেও ক্যামেরা আছে। তোদের পায়ের সাথে একটা করে বোম গান দেওয়া আছে, হাতে একটা ঘড়ি পাবি, সুইচ আছে। ওই সুইচ চাপলেই বোমগুলো বের হয়ে ছোট করে ব্লাস্ট হবে। কানের মধ্যে ব্লুটুথ লাগাবি, 3 জনই আমার কথা শুনবি, আস্তে আস্তে কথা বলবি। ওই ব্লুটুথ সম্পর্কে কেউ জানলেও ব্যাকআপ হিসেবে তোদের ঘাড়ের সাথে, মানে হুট্টোলা টুপির সাথে একটা কোটের রঙের মতো দেখতে একটা চিপ পাবি। চিপটা খুব সূক্ষ্ম তারের সাথে পিঠ দিয়ে নেমে তোদের ডান পায়ের জুতোর মধ্যে থাকা কন্টাক্ট যন্ত্রের সাথে আটকানো।
যাই হোক, কোনোভাবেই আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করবি না। সব জায়গাতে ক্যামেরা থাকবে, আমি দেখতে পাবো। আর চারপাশে সব সিসি ক্যামেরা আমার কন্ট্রোলে আছেই। কারণ এবার তোরাই ডেভিল, আমি একজন কন্ট্রোলার। যা, আমি এখানে বসেই তোদের সবকিছু দেখছি। আরেকটা কথা, মাইন্ড গেম খেলবি ঠান্ডা মাথায়, রাগ বা উত্তেজিত হবি না। ওরা তিনজন বেরিয়ে পড়ে। নিলয় সিসি ক্যামেরাগুলো নিজের মনিটরে ট্রান্সফার করে নিল। 10টা কম্পিউটার এখানে। নিলয় চেয়ার চালিয়ে একটা থেকে আরেকটা কম্পিউটারে যাচ্ছে আর কাজগুলো কমপ্লিট করছে। মোটুসি ব্যাংক থেকে নিলয়ের এই বাড়ি অবধি সমস্ত অনলাইন ডিভাইস নিজের মনিটরে অ্যাড করে নিয়েছে। এখন কেবল নিলয় ছাড়া সাধারণ কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। একজন পারবে, সে হতে হবে নিলয়ের মতো হ্যাকার। ভাবা যায়, এগুলো আলোহিত অন্ধকার 10টা কম্পিউটার নিয়ে পুরো এলাকার নেটওয়ার্ক হ্যাক করে বসে আছে ডেভিল নামের একজন ইন্টারন্যাশনাল হ্যাকার। সে চাইলে এখন এই পুরো এশিয়ান নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়ে বিস্ফোরণ করাতে পারে, যা ঠিক করতে সরকারের চলে যাবে প্রায় 15 থেকে 20 কোটি টাকা। নিলয় চাইলে নেটওয়ার্ক সিস্টেম নিজের কাছে রেখে অন অফ করে দিতে পারে, কিন্তু নিলয়ের টার্গেট পুরো দেশের নেটওয়ার্ক একসাথে হ্যাক করে সরকারকে ব্ল্যাকমেল করবে। কি ডেঞ্জারাস চিন্তা নিলয়ের। নিলয় লাবণ্যের ফোনে একটি মেসেজ দিল। লাবণ্য অফিসে বসিয়ে নিলয়কে নিয়ে চিন্তা করছে। কিছু একটা মিসিং পাচ্ছি। কেউ তো আছে যে বড় লেভেলের মাইন্ড গেমার, সবার সামনে থেকেই সে মাইন্ড গেম খেলছে। কিন্তু কে? ডেভিল। ডেভিলকে তো কেউ দেখেনি, তাহলে ওকে নিজেকে এত বাঁচানোর কি আছে? বাঁচাতে তো সেই চায় যে নিজেকে লুকোতে চায়, কিন্তু কে লুকোতে চায়? লাবণ্যের চিন্তা দূর হয়ে যায় মেসেজের শব্দে। বাটন ফোনের মেসেজের টিউন যেন বেশ জোরালো। হুট করে শুনলেই অনেক মানুষ লাফ দিয়ে ওঠে। টিং টিং করে শব্দ 2 বার। লাবণ্য চমকে উঠল। ফোন হাতে নিয়ে দেখে নিলয়ের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। মেসেজটা হলো, লাবণ্য, ডেভিল আমাকে বলেছে আজ রেড গ্যাং ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। আমিও যাচ্ছি রেড গ্যাংকে ধরতে। ওদেরকে মেরে টাকা হাতিয়ে চলে যাব এখান থেকে। ব্যাংক ডাকাতদের আটকাও। লাবণ্য সাথে সাথেই সোহেল স্যারকে নিয়ে বেরিয়ে পড়ে। নিলয় ওর ফোন থেকে নেহাকে মেসেজ করে। নেহা গাড়ি থেকে বের হয়েছে, কাছে ল্যাপটপ। ওর ফোন নিয়ে ভাইব্রেশন হতে থাকে। চেক করে ও নিলয়ের মেসেজ। আমরা 3 জন আসছি ওখানে, তুমি সরে আসবে। পুলিশ আসছে সেখানে, তোমাকে যেন ধরতে না পারে। আমি ব্যাংকের একটা নেটওয়ার্ক ওপেন করে দিচ্ছি, যেন তুমি নিজে বা তোমার ওই বস কন্ট্রোলে নিতে পারে, আর আমি সেটারই ফায়দা তুলব। নেহা নিলয়ের কাজ থেকে ইমপ্রেস হয়। নেহাও বাটন ফোন ব্যবহার করছে। নেহা নিলয়ের প্ল্যান মতো এখন চলবে। দেখা যাক শেষমেশ কে জিতে। নিলয় মাসুমদের সাথে কথা বলছে। আচ্ছা, ভয় পাবি না। যাই হোক, মনে করবি আমি আছি। সেখানে পুলিশ আসবে, রেড গ্যাং থাকবে। তোরা নিজেদের মতো সব দেখে করবি। আমি তো আছি এখানে। সবাইকে নিলয় নিজেদের কাজ বুঝিয়ে দিয়েছে। এখন সবাই মোটুসি ব্যাংক নিয়ে ব্যস্ত। নিলয় কান থেকে হেডফোন খুলল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট জোরে জোরে টানে হাসতে লাগলো। এখন সবাই মোটুসি ব্যাংক নিয়ে ব্যস্ত। নিলয় কান থেকে হেডফোন খুলল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট টেনে জোরে জোরে হাসতে লাগলো। বড় পিসিতে সব এরিয়ার এখন সিসিটিভি ক্যামেরা নিলয়ের হাতে বন্দি। নিলয় চাইলে এখন ঘরে বসে সব কিছু ধ্বংস করে দিতে পারে। তাকে ধরার মতো কেউ থাকবে না। কিন্তু মাইন্ড গেমাররা চাই খেলতে, নুবদের সাথে নয়, লো প্লেয়ারদের সাথে খেলতে চাই। নিলয় দেখে অর্করা এগিয়ে যাচ্ছে। প্রথম সিসি ক্যামেরাতে ওদের দেখা গিয়েছে। নিলয় বসে আছে নেহার অপেক্ষাতে। নেহারাও প্রায় চলে এসেছে। ওদিকে সোহেল সহ লাবণ্যরাও আসছে। নিলয় সাকিবের নাম্বারে হ্যাক ইউজ করে ফোন দিল। সাকিব রিসিভ করল। হ্যালো মিস্টার সাকিব, আমি ডেভিল। ডেভিল তো তুমি? আমি এখন রেড গ্যাংয়ের সাথে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। আমার কিছু মাস্তান ছেলেপুলে লাগবে পুলিশদেরকে থামিয়ে রাখার জন্য।
ব্যাংকের নাম কি? এখনই পাঠাচ্ছে। হুম। সাকিব তাড়াতাড়ি ও যত লোক ছিল সবাইকে পাঠিয়ে দেয় ফোন দিয়ে। নিলয় সাকিবের ফোন অলরেডি হ্যাক করে নিয়েছে। সাকিব যাদেরকে কল করেছে ওদের মধ্যে রিপন নামের ছেলেটা হলো সাকিবের ডান হাত, খুব সাহসী। নিলয় রিপনকে ফোন দেয়। হ্যালো রিপন, আমি ডেভিল, তোমাদেরকে আমি নিয়ে আসছি। ডেভিল? মানে ভয়ঙ্কর লোক ডেভিল? ইয়েস, আমার কথা মতো চলবে। আমি যখন গুলি করতে বলবো তখন করবে। পজিশন মতো ব্যাংক থেকে দূরে থাকবে। আমি বলা মাত্রই এগিয়ে যাবে। ওকে ডেভিল। গুড। নিলয় নতুন একটি ল্যাপটপ অন করলো। 10 মিনিটের মধ্যে ল্যাপটপে ব্যাংকের অল নেটওয়ার্ক নিজের কবজায় নিয়ে নিল। ব্যাংকের অ্যাকাউন্টের সকল তথ্য নিলয় নিয়ে নিল এটাতে। অ্যাকাউন্ট দেখাশোনা করছে একজন হ্যাকার। সে হলো হোয়াইট হ্যাট বা ভালো মনের হ্যাকার। নিলয় দূরে বসেই পাসওয়ার্ড হ্যাক করার ট্রাই করলো। সোশ্যাল ইঞ্জিনিয়ার কাজে লাগালো নিলয়। হোয়াইট হ্যাকারকে মেসেজ দিল। আপনি ডেভিলের নেটওয়ার্কে অ্যাড হয়ে গিয়েছেন। ডেভিল আপনার পরিবারের সদস্যদের কথা জানে। আপনার পরিবারে একটি মেয়ে আছে, সুন্দরী, কিন্তু সেদিন মেয়েটাকে। নিলয় আন্দাজে ঢিল ছুঁড়ে মেসেজ করলো হোয়াইট হ্যাকারকে। আর কাকতালীয়ভাবে এটাই সত্য হলো। নিলয়ের পাঠানো এই মেসেজে রিড মোড়ে চাপ দিলেই একটা কোড দেখা যাবে। সেম কোডের উল্টো একটা কোড নিলয়ের কাছে আসবে। নিলয় সেটা একটা ফাঁকা বক্সে চাপ পাতিয়ে সাবমিট দিলে ব্যাংকের ওই অ্যাকাউন্টের নাম্বার সহ পাসওয়ার্ড দেখা যাবে। হোয়াইট হ্যাকার এটাই ভুল করলো। সে রিড মোডে ক্লিক করলো। রেড গ্যাং ব্যাংকের সামনে এসে দাঁড়ালো। রেড গ্যাংয়ের গাড়ি দেখে সাধারণ পাবলিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে পুরো ব্যাংকের সামনের জায়গা খালি হয়ে গেল। নেহা ব্যাংক থেকে দূরে ছোট একটা গাড়িতে বসে আছে। নিলয়ের কথা মতো সে কাজ করছে এখন। হৃদয়রা ব্যাংকের সামনে এসে থামলো। নেহা নিলয়কে কল দেয়। নিলয় কল কেটে দিয়ে মেসেজ দিয়ে বলে, তোমার সাথে থাকা ল্যাপটপটি তোমার বসের কন্ট্রোলে। ওটা খুলে দেওয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তুমি ল্যাপটপ বা ল্যাপটপের সামনে কোনো ভয়ে বা ভিতরে মেসেজ করলে সে তোমাকে ধরে ফেলবে। তোমার বাটন ফোন থেকে মেসেজ করো। তুমি কিভাবে বুঝলে? তোমাকে চালায় তোমার বস। সাধারণ জ্ঞান হিসেবে এটাই সহজ বিষয় যে তোমার সাথে থাকা ইন্টারনেট সংযোগ সব ডিভাইস উনি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বুঝলাম, তোমার ধারণা সত্য। আসলে তুমি যেমন, তোমার চিন্তাগুলোও তেমন। ইনফরমেশন ইজ হেলথ। এখন বলো কি করবা? আসলে আমি ব্যাংকের পাসওয়ার্ড। হাসছো কেন নিলয়? ব্যাংকের পাসওয়ার্ড বলবো তো? পাসওয়ার্ড নিয়ে কি করবা তুমি? নিলয় হাসতে থাকে। তারপর নেহা নিলয়ের হাসির কারণ বুঝতে পারে না। নিলয় সিগারেট জ্বালায়। নীলা মেসেজ করে, তুমি হাসছো কেন? নিলয় সিগারেটে টান দিয়ে বলে, পাসওয়ার্ড আমি তোমাকে দিচ্ছি। 43@#22*। এই হলো ব্যাংকের পাসওয়ার্ড। এটাই তোমার বস এখনই দেবে, দেখো। তুমি কি করে জানলে? আমার বস আমাকে সেম পাসওয়ার্ড দিয়েছে। এখন তোমার কাজ শেষ। তুমি এখন সেখান থেকে চলে যাও। হৃদয়কে পাসওয়ার্ড দিয়ে মোবাইলের সব মেসেজ ডিলিট করে সেখান থেকে চলে যাও। ওকে, কিন্তু কেন? ব্যাংকে টাকা নেই এখন। সব টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। কি? নিলয় আর রিপ্লাই দিল না। নেহা হৃদয়ের কাছে কল দিয়ে পাসওয়ার্ড জানিয়ে দিল। হৃদয় ব্যাংকের অ্যাকাউন্টে পাসওয়ার্ড পাঠিয়ে টাকা তুলতে যাবে। আবারও প্রথম দিনের মতো টাকা আসে না। হৃদয় বুঝে যায় টাকা হ্যাক হয়ে গেছে। নেহা ওর বসকে জানিয়ে দেয়। বস, টাকা ডেবিল হ্যাক করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। ওপাশ থেকে বসের কোনো রিপ্লাই আসলো না। নেহা সেখান থেকে চলে আসতে থাকে। পাশের রাস্তা দিয়ে একটা বাইক ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে। নেহাদের মতোই পোশাক। নিলয়কে নেহা মেসেজ দিয়ে জানিয়ে দিল, নিলয়, কে যেন আমাদের ড্রেস পরে ব্যাংকের দিকে যাচ্ছে বাইকে।
নিলয় মেসেজ করলো। ওটাই তো তোমাদের বস। নিলয় অর্ককে বলল কলে, সামনে এগিয়ে যা তোরা, সরাসরি পিস্তল বের করে রেড গ্যাংদের সেখান থেকে বের হতে দিবি না। আমি চাই রেড গ্যাং তোদেরকে সেখান থেকে নিয়ে যাক। ভাই আমরা তাহলে কি গ্যাং হাইজ্যাক করতে আসিনি? না, ওরাই তোদেরকে হাইজ্যাক করুক। তোদের পিছনে রেড গ্যাংয়ের আরো লোক থাকবে। ভালো করে শোন, কাউকে গুলি করবি না। তোরা একজনকে মারলে ওরা 10 জন মিলে তোদের একজনকে মারবে, তাই ভুলেও কিছু করবি না। ওকে ভাই, আমরা এগিয়ে যাচ্ছি। অর্ক, সিয়াম আর মাসুম এগিয়ে যায় সামনে। রেড গ্যাংয়ের গাড়িতে ব্যাংক থেকে সবাই বেরিয়ে উঠতে থাকে। ঠিক তখনই অর্ক, মাসুম আর সিয়াম বাইক নিয়ে সামনে আর পিছনে দাঁড়ায়। পিস্তল বের করে সবাইকে ঘিরে ধরে। রেড গ্যাং এখন নিলয়দের আয়ত্তে এসে গেছে। ভাই এখন কি করব? অর্ক, সবাইকে বল হাত থেকে যেন পিস্তল রেখে দেয়। ওকে ভাই। রেড গ্যাংয়ের সদস্যরা অর্কের কথা মতো পিস্তল রেখে দিতে যাবে, তখনই লাবণ্য আর সোহেল মানে অনেকগুলো পুলিশ সেখানে চলে আসে। পুলিশেরা সবাই পিস্তল বের করে হ্যান্ডস আপ করতে বলে। অর্ক নিলয়কে বলল, ভাই কি করব? পিস্তল ফেলে দে, এমনিতে ওটার দরকার নেই তোদের, কারণ এটা খেলনা পিস্তল। আর তোরা এতটাই বোকা যে উত্তেজনার বসে পিস্তলটাও চেক করিসনি। কি এটাতে গুলি নেই? না, তোদের আশেপাশে আরো লোক আছে, চিন্তা নেই, ভয় পাবি না। লাবণ্য এখন অর্কের দিকে আসবে আর সোহেল যাবে গ্যাংয়ের দিকে। নিলয় সব দেখছে। লাবণ্য সত্যি অর্কের কাছে গেল। লাবণ্য পিস্তল তাক করে ধরে বলল, তুই তাহলে আসল ডেভিল। লাবণ্য আমাকে ডেভিল ভাবছে। আমি যা বলছি তাই বলতে থাক। অফিসার কেমন আছেন? আপনার বোন কেমন আছে? মনে মনে বলছিলাম, যেই দিন ডেভিলকে ধরবো সেই দিন ওর কপালে গুলি করব। পিস্তলের গুলি মাথায় এপার থেকে ওপারে বের হয়ে যাবে। ডেভিলকে ধরা যায় না, দেখা যায় না। অফিসার, আপনার বাবা একজন আর্মির কর্মকর্তা, এখন রিটায়ার করেছে। হসপিটালে তিনি, দুজন লোক ওনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার মাথায় কেন হাত যদি গুলি লাগে তাহলে তো বুঝতে পারছেন আপনার বাবা সোজা। আমার বাবার যদি কিছু হয় আমি তোকে মেরেই ফেলবো। অর্ক, এখন শব্দ করে হাসতে থাক। নিলয় রিপনকে ফোন দেয়। রিপন রিসিভ করে। তোমার কাজ হলো এখন কোনো এক পুলিশের পায়ে আর রেড গ্যাংয়ের কালো পোশাকে আমি আছি। আমাদের 3 জনের মধ্যে একজনের হাতে গুলি করবা। ওকে ডেভিল। নিলয় অর্কদের বলে, এখন ঘাবড়াবি না একদম। তোদের কারো হাতে একটা গুলি লাগবে, গুলি লাগার সাথে সে নিচে পড়ে যাবে। তখন তোদের মধ্যে একজন আহতকে ধরবে, আর একজন হাতে পিস্তল নিয়ে দাঁড়াবি, লাবণ্যর দিকে তাক করে ধরবি। লাবণ্যকে তো গুলি করে দেবো। ধুর, পিস্তলে তো গুলি নেই। মজা নিস হারামি, কতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে মজা করিস। আরে যেখানে তোমার মাইন্ড গেম আছে, তুমি মাস্টার এসব, সেখানে কিসের চিন্তা, ওনলি মজা। অর্কের কথা শেষ হতেই রিপন গুলি চালায় সিয়ামের হাতে। সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। মাসুম সিয়ামকে ধরে। সাথে সাথে আরও একটি গুলি চলে। একটা পুলিশের পায়ে গুলি লেগে ডাউন হয়ে যায়। অর্ক হাতে পিস্তল তুলে নিল। লাবণ্যরা চারপাশে খুঁজতে থাকে কি হয়েছে। নিলয় রিমনকে বলে, তোমার কাজ শেষ, এবার তুমি এখান থেকে পালাও। অর্ক পিস্তল হাতে লাবণ্যের দিকে তাকায়। নিলয় বলতে থাকে, অফিসার, আমরা একজন এখানকে মারা হয়েছে, আমি সবাইকে এখানে মেরে ফেলবো। এই রেড গ্যাংরা পুলিশের আর আমাদের মারছে। দেখুন দেখুন অফিসার, আমি ডেভিল, টাকা হ্যাক করে নিজের কাছে রাখছি। মানুষ মারা আমার কাজ না। রেড গ্যাংয়ের লোকেরা সবাইকে মারে, আমাদেরকে না ধরে আগে ওদেরকে ধরুন। অর্কের কথা শেষ হতেই সেখানে একটা গুলি চলে। গুলিটা এসে লাগে ব্যাংকের সামনে ল্যাম্পপোস্টের বাল্বে। এখানে পরপর আরও কয়েকটা গুলি চলে। এখানে থাকা সব বাল্ব ব্লাস্ট হতে থাকে। মাত্র 1 মিনিটের মধ্যে ব্যাংক সংলগ্ন পুরো এরিয়াটা যেন আলোহীন হয়ে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে। অর্ক বলে, ভাই কিছুই তো দেখা যাচ্ছে না। সমস্যা নেই, যা চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু হয়ে গেছে। এখন যা হচ্ছে সেটা হতে দে। মাসুম,
তোর পিছনেই দেখ দুটো গাড়ি আছে, তুই আর সিয়াম গাড়ির পিছনের ডিকিতে যেয়ে বস, ডিকি আটকে দে, জলদি কর, সে তোদের দিকেই আগে আসবে। আর আমি কি করব? তুই ওভাবেই থাক, টার্গেট ওরা ডেভিলকে করেছে, ওর চেলাদের না, আর ওখানে ডেভিল হলি তুই। ওরা তোকে এখন রুমাল শুকিয়ে অজ্ঞান করে নিয়ে যাবে, যা হবে সেটা চুপচাপ হতে দিবি। নীলয়ের কথা মতো মাসুম আর সিয়াম গাড়ির ডিকিতে উঠে গেল। অর্ক সেখানেই দাঁড়িয়ে আছে। অর্ক অনুভব করলো কে যেন ওর দিকেই আসছে। এসেই নীলয়ের কথা মতো এই ব্যক্তি অর্কের মুখে রুমাল চেপে ধরে। অর্ক ঘুমিয়ে পড়ে। নীলয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চায়ের ফ্ল্যাক্স থেকে গরম চা কাপে ঢেলে আবারও চেয়ারে এসে চা পান করতে থাকে। নীলয়ের চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। এর অ্যাকাউন্টে এখন 160 কোটি টাকা। নীলয় চা খেতে খেতে কম্পিউটারের দিকে তাকায়। মাসুমের ভয়েস নোটিফিকেশন আসছে। নীলয় হেডফোন মাথায় পিছিয়ে কানে ধরল। ভাই এখন কি করব? ড্রেস চেঞ্জ করে সোজা বাড়িতে চলে আয়, ব্যাংক ডাকাতি এবার আমরা করব। মানে? এটাই তো প্ল্যান আমার। কিন্তু অর্ককে এখন কিছুই বলবে না কেউ, তবে কাল একটু মার খাবে, কিন্তু তাকে বাঁচিয়ে নেব, চিন্তা করিস না। আচ্ছা, বাসায় আসছি। মাসুম আর সিয়াম বাড়ির দিকে আসতে লাগলো, হাতে বাজার করা একটা প্যাকেট। এই প্যাকেটে ওদের পোশাক। বাইক চালাচ্ছে মাসুম। সিয়াম বসে আছে মাসুমের কাঁধ ধরে। নীলয় ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো, হাতে সিগারেট। হঠাৎ করে ওর আপুর কথা মনে পড়ে গেল। ব্যালকনির গ্রিলের সাথে পা তুলে রাতের আকাশ দেখছে। একটা লাল রেখা এগিয়ে গেছে কিছুটা দূরে নীলচে আকাশে। পৃথিবীতে ওর একমাত্র ভালোবাসার ব্যক্তি হলো বিথি আপা। বিথি আপা জানে না নীলয় কিডনি লাগিয়েছে। বিথি আপা ডাক্তার হলে ওর বাবাকে ঠিক করতে পারবে। ছোটবেলা থেকে বিথি আপা নিলয়কে বেশি যত্ন করত। ছোটবেলায় নিলয় একবার ফুটবল খেলতে যেয়ে পড়ে গিয়ে হাত কেটেছিল, অনেকখানি হাত কেটে গিয়েছিল। সেদিন ভয়ে ভয়ে নিলয় বাড়িতে আসে। আদনান সাহেব আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন যে নিলয়ের হাত কেটে গেছে। উনি গরু পেটানো একটা লাঠি, বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন নাম দেওয়া হয়, যশোরের অনেক জায়গাতেই গরু পেটানোর লাঠিকে পাঁচুলি বলে, নিয়ে আদনান সাহেব দাঁড়িয়েছিল। নিলয় বাড়িতে ঢুকেই দেখে ওর বাবা পাঁচুনি হাতে দাঁড়িয়ে আছে। নিলয়কে জোরে ডাক দেয়। নিলয় ভয়ে কাছে আসে। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়েই ওই পাঁচুনি দিয়ে গরু পেটানোর মতো করে পেটায় নিলয়কে। বিথি আপা ছাড়া কেউ সেদিন এগিয়ে আসেনি। বিথি আপা প্রতিবাদে বলেছিল আদনান সাহেবকে, তোমরা কি নিজেদের ছেলেকে এভাবে কেউ মারে? দেখছো তো ওর হাত কেটে গেছে, কই একটু ওকে বোঝাবে তা না, তাকে গরুর মতো করে পিটাচ্ছ। বিথি আপা নিলয়কে ঘরে নিয়ে যাচ্ছে। এমন সময় নিবিড় বাড়িতে ঢোকে। নিবিড় সিনিয়র হওয়াতে সে বড়দের সাথে খেলছিল, ওরও হাত কেটে যায়। নিবিড় কাউকে না বলে ঘরে ঢুকে যাবে, মা সেটা দেখে ফেলে। নিবিড়ের হাত সেদিন খুব সামান্য কেটেছিল, কিন্তু মা সেদিন ওইটুকু কাটা দেখে কান্না করে দেয় নিবিড়ের জন্য। বাবা সেদিন বোঝায় নিবিড়কে, অথচ নিলয়ের হাত অনেক বেশি কেটে গিয়েছিল। নিলয় সেদিন চুপচাপ দেখেছিল, কাঁদছিল প্রথমে, কিন্তু এসব দেখে ওর কান্না থেমে যায়। ধীরে ধীরে ওর মাঝে ডেভিল তৈরি হতে থাকে। তার বছরখানেক পরে নিলয় এসএসসিতে A+ পায়। রেজাল্ট হাতে নিয়ে দৌড়ে বাড়িতে এসে বিথি আপাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আপা, আমি এসএসসিতে A+ পেয়েছি, তোর বাবার বড় ছেলের মতো A গ্রেড পাইনি। এবার আমাকে মাছের মাথা খেতে দেবে বল? এবার তোর বড় ভাই খাবে মাছের শেষ অংশ। বাবা না বলেছিল টেনে উঠে A+ পাওয়াটা অনেক কঠিন? তুই জানিস না আপা, তোর এই ভাই নিলয়ের কাছে কঠিন বলে কিছু নেই। সবাই যেটা করতে চায় না, নিলয় একাই সেটা করে সবাইকে তাক লাগিয়ে দেয়। তুই দেখিস, আমিও একদিন সবাইকে চমকে দিব, অনেক বড় কিছু করে চমকে দিব। সবাই আমাকে দেখে দূর থেকে রাস্তা ফাঁক করে দেবে, স্যার স্যার বলে ডাকবে। তুই তখন আমার পরিচয় দিয়ে এগিয়ে যাবি। নিলয়কে ওর আপ্পা জড়িয়ে ধরে সেদিন নিলয়ের মায়ের রেজাল্ট কার্ড হাতে নিয়ে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলেছিল। নিলয় সেদিনও কিছুই বলেনি।
এরমটা প্রতিনিয়ত হয়ে আসছিল নিলয়ের সাথে। নিলয় পরিবার থেকে কেবল অবহেলাটাই পেয়েছে, কাউকেই কিছু বলতে দেয়নি, সবটা নিজের মধ্যে জমিয়ে রেখেছে। বিথি আপা ওকে সবসময় সাপোর্ট করেছে। আজ ওর কত টাকা, কিন্তু বিথি আপাকে গর্ব করে বলতে পারছে না টাকাগুলো সে হাতিয়ে নিয়েছে। নিলয় বিথি আপার নম্বরে ফোন দিল। বিথি আপার মন খারাপ খুব, ওকে আজ দেখতে এসেছে। ছেলে বড় ডাক্তার, ঢাকা থেকে গ্রামে এসেছে বেড়াতে। বিথিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় রেখেছিল। যশোর মেডিকেল কলেজ থেকে বিথি ডাক্তারি পড়েছে। ছেলেটার নাম শুভ। শুভ প্রতিদিন বিথিকে দেখেছে, খোঁজ নিয়ে জানতে পারে বিথি এখানেই থাকে। তাই ওর মা বাবাকে নিয়ে আজ সন্ধ্যায় এসেছিল বিথিকে দেখতে। ছেলের তো আগে থেকেই পছন্দ বিথিকে, তাই পাকা কথা সেরে ফেলার চেষ্টা করে শুভ। শুভ ছেলেটা যে দেখতে খারাপ তা নয়, কথাবার্তা দেখে বোঝা যায় ছেলে ভালো পরিবারের একজন, বড় ডাক্তার। সামনে বিথিও ডাক্তার হবে, রেজাল্ট দিলেই সে পাশ করা ডাক্তার হয়ে যাবে। শুভর মা যখন বিথিকে বলেছিল আমার ছেলেকে পছন্দ হয়েছে, বিথি চুপচাপ বসেছিল। উনি বারবার একই প্রশ্ন করেছিল। বিথি বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল, আমার পছন্দ অপছন্দের কিছু নেই, মা বাবার মতেই সব হবে। তবে তার আগে আমার ভাইয়ের মতটা জানতে হবে। সে যদি রাজি থাকে বা সে যদি বলে বিয়ে করতে, তখন আমি করব। আর ছেলে পছন্দ হবে না কেন? তবুও আমি বিয়ে করতে পারবো না, আমার ভাই যতক্ষণ না হ্যাঁ বলবে। ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। আমি নিব্বির ভাইয়ের কাছে কালকেই যাব, উনি ঠিকই রাজি হবে। বিথি কিছু বলল না, চুপচাপ রুমে এসে বসে থাকে। কয়েক মিনিট পর শুভ আসলো বিথির রুমে। এসেই শুভ বলে, সরি, না বলে রুমে এসে পড়লাম, কিন্তু আসতেই হতো। বিথি জানো, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। শহরে এত মেয়ে থাকতে কেন তোমাকে ভালোবাসলাম আমি নিজেই তা জানি না। তুমি নিজেই দেখতে, আমি তোমার পিছনে যেতাম আসতাম, দূর থেকেই তুমি সেটা দেখতে। আমার মনে হয় তুমিও আমাকে পছন্দ করো। আমাকে বল, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে নেব। আমি আমার ভাইকে ছাড়া বিয়ে করতে পারবো না। সে যদি জানে আমি ওকে বিয়ের কথা বলিনি, সে অনেক কষ্ট পাবে। আমি আমার ভাইকে পৃথিবীর সবকিছুর থেকে বেশি ভালোবাসি। সে কে? নিলয়, আমার ভাই। ও, তো নাম্বার দাও, আমি ওনার সাথে কথা বলছি। নিলয় আমার ভাই, বাবা তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এখন উপায়? জানি না। আচ্ছা, তোমাকে 3 দিন সময় দিলাম, নিলয়ের খোঁজ নিয়ে আমাকে জানাবে। 3 দিন পর তুমি আমাকে বিয়ে করবে, এটাই জানি। না হলে আমি কাউকেই বিয়ে করব না। শুভ কথাটা বলে চলে যায়। বিথি ওই যে রুমে বসে নিলয়কে নিয়ে ভাবছে, আর বের হয়নি। এখন অনেক রাত হয়েছে। বিথি জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ওর ফোন বেজে উঠল। বিথি জানে শুভ কল করেছে, কারণ সে সন্ধ্যা থেকে যাওয়ার পর বারবার শুভ কল দিয়েই যাচ্ছে। বিথি একবারও কথা বলেনি। এবার আর সহ্য হচ্ছে না বিথির। কল করে কিছু ঝাড়ি দিতে হবে। ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। ওপাশ থেকে নিলয় মোবাইল হাতে নিয়ে বসে আছে। আজ কেন জানি না নিলয়ের বিথি আপার কথা খুব মনে পড়ছে। সেজন্য থাকতে না পেরে ফোন দিল ও। প্রথমবার রিসিভ হলো না। নিলয় কাঁপা কাঁপা হাতে আবার কল দিল। বিথি ফোনের দিকে তাকায়, দেখে অচেনা নাম্বার। শুভ ছাড়া কেউ হবে না। একবার ভাবলো ধরবই না, যাকগে, যা হয় হবে। পরক্ষণেই ভাবলো রিসিভ করে ইচ্ছে মতো ঝাড়ি দেবে ওকে। বেটা, মেয়ে দেখতে এসে পছন্দ হবে বলে কি পেয়ে বসবে? বাবাও নাম্বার দিয়ে রাখছেন, অসহ্য। বিথি ভাবতে ভাবতে রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় কোনো কথা বলছে না। বিথি বলা শুরু করলো, বিথি আপা আননোন নাম্বার থেকে রিসিভ করলো। শুভ ভেবে বলা শুরু করলো, এই ছেলে, সমস্যা কি আপনার? আপনাকে না বললাম আমি নিলয়কে না বলে বিয়েতে মত দেব না? আমার বাবা মা রাজি হলেও নিলয়ের অনুমতি নিয়েই আমি হ্যাঁ বলবো। সে যদি রাজি হয় তবে আমি হ্যাঁ বলবো। সন্ধ্যা থেকে ফোন দিয়ে মাথা খাচ্ছেন, ধরছি না দেখে আননোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন বারবার। ভেবেছেন ডাক্তার বলে আপনাকে সব মেয়ে বিয়ে করবে? দরকার হলে সারা জীবন বিয়ে না করে থাকবো, কিন্তু নিলয় কিছু না বলা অবধি আমাকে বিয়ে করাতে পারবেন না। এরপর ফোন দিলে
আপনাকে যে খুন করব। বিথি আপা হাঁপাতে থাকে। ওপাশ থেকে নিলয় কোনো কথা বলে না। তবে বিথি আপার কথাগুলো শুনে নিলয় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নিলয় মনে মনে বলে, পরিবারের কেউ তো এখনো আছে যে আমাকে গুরুত্ব দেয়। বিথি আপা এপাশ থেকে কেউ কথা বলছে না দেখে আবার বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? যত সব, রাখছি। কেমন আছিস আপা? বিথি আপা শোয়া থেকে উঠে বসলো, ফোন হাতে নিয়ে ডিসপ্লের দিকে তাকালো। নিলয়ের কথা ভাবছে বলে হয়তো নিলয়ের মতো কণ্ঠ শুভর থেকে শুনতে পাচ্ছে বিথি। বিথি বলে, প্লিজ আপনি ফোন দেবেন না। নিলয়ের কথা ভাবতে ভাবতে আপনার ভয়েস এখন নিলয়ের মতো শুনছি। ছেলেটাকে তোকে দেখতে এসেছিল বুঝি? তুই? বিথি আপা কথা বলতে পারে না, গলাটা ধরে আসে ওর। নীরবে ফুপিয়ে কাঁদছে বিথি। তবে একগাদা অভিমান জমিয়ে রাখা বিথি সে কি আর অভিমান জমিয়ে রাখতে পারে? ভালোবাসার ভাইয়ের উপর একটু হলেও সেটা প্রকাশ করবে। কেন ফোন দিয়েছিস তুই? আমি তোর কেউ না, এখানে তোর কেউ থাকে না। অভিমান অভিযোগ শুনবো পরে। তোকে মনে পড়েছিল আজ খুব, ফোন দিয়ে বিরক্ত করলাম হয়তো। নিলয় কথা বলতে বলতে বিথি আপার নাম্বার কম্পিউটারে নিয়ে কিছু সময় ঘাটাঘাটি করতে থাকে। বিথি আপা নিলয়ের এমন কথা শুনে রাগে আরো কাঁদতে থাকে। অনেক বড় হয়ে গেছিস তুই, বাড়িতে আয়, তোকে দেখবো। বাড়ি? সেটা কোথায় রে? দেখ ভাই, বাবা মা ওদের ভুল বুঝতে পারে, ফিরে আয়। ভুল? আমি আর তো সেই আগের ভাইটি নেই। এখনকার নিলয়ের কাছে ভুল মানেই তার থেকে 100 মাইল দূরে সরে যাওয়া। বাদ দে, ফোন কেটে ডাটা অন কর, একটা মেসেজ যাবে, রিড মোরে চাপ দে, তারপর কল দিচ্ছি। আচ্ছা। নিলয় ফোন কেটে দেয়। বিথি ডাটা অন করতেই আইপি অ্যাড্রেস হ্যাক করার কোড আসে। নিলয় কোডটি পেয়ে ওর বোনের ফোন হ্যাক করে নিয়ে আবার কল দেয়। বিথি আবার রিসিভ করলো। কোড কেন আসলো সে ব্যাপারে বিথির কোনো ভ্রুক্ষেপই নেই। কতদিন পর ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু নিলয় কাঁদছে না, বিথি কাঁদছে। কাঁদিস না, তোকে লাস্ট ডিজিট 45 নাম্বারে সন্ধ্যা থেকে অনেকবার কল করেছে, ওটাই শুভ, তাই না? তুই কি করে জানিস? দাঁড়া, কয়েক মিনিট সময় দে। নিলয় শুভর ফোনে আইপি অ্যাড্রেস হ্যাকের মেসেজ দিল। শুভ ফোনের দিকে তাকিয়েছিল। বিথির নাম করে মেসেজ দিতেই শুভ সেটাতে ক্লিক করে, আর শুভর সব তথ্য নিলয়ের কাছে আসতে থাকে। নিলয় বিথিকে বলে, ছেলে ডাক্তার, ঢাকা সিটি হসপিটালের জুনিয়র ডাক্তার, মাসে কয়েক টাকা হয়। ওর ফোনে তোর 11টা পিক আছে। তুই হেঁটে পরীক্ষা দিতে যাচ্ছিলি, এমন সময়ের পিক। তোকে নিয়ে ওর ফেসবুক ওয়াল ভরিয়ে ফেলেছে। একটা মানুষের চরিত্র তার ব্যক্তিগত ফোন বা কম্পিউটার দেখলে বোঝা যায়, কারণ প্রিয় মানুষ থাকুক আর না থাকুক, কোনো জায়গায় কিছু করলে প্রথম কন্ট্যাক্ট হয় ফোনে। এরকম কোনো রেকর্ড ওর নেই, যা আছে সব রুগীর কল, রুগীর সাথে আলাপ। তোকে আবার ফোন করেছে, কিন্তু তোর ফোন ওয়েটিং থাকায় বেচারা হয়তো ভালোবাসার ইনজেকশন নিচ্ছে নিজের গায়ে। ফোন চেক করে আমার মনে হয়েছে ছেলেটা ভালো, কোনো মেয়ের বা কোনো খারাপ দিলে সে নেই দেখছি। বিয়েতে রাজি হয়ে যেতে পারিস আমার পক্ষ থেকে। হ্যাঁ, তবে একটা অনুরোধ, মা বাবা আর তোর বরকে আমার ব্যাপারে জানাবি না, না হলে আর কখনো ফোন দিব না। ভালো থাকিস, আমাকে খুঁজবি না, সময় হলে আমি তোকে খুঁজে নিব। আর শোন, বেস্ট অফ লাক। আবারও বলছি, তোর ভাই নিলয় আগের মতো নেই, এখন সে অনেক কিছু সহজেই করতে পারে। কোনো প্রশ্ন করবি না, রহস্যময় হয়ে গিয়েছি আমি। মাইন্ড গেম আমার নেশা এখন, আর মাইন্ড গেমাররা কখনো সঠিকভাবে প্রশ্নের উত্তর দেয় না, উত্তর দিলেও পেঁচিয়ে দেয়। চিন্তা করিস না, কালকেই টাকা চলে যাবে, বিয়ের সব খরচ আমার। এখন তোর ভাই আর বেকার নেই। কথাগুলো বলে নিলয় ফোন কেটে দেয়। শুভ আর বিথির আইপি অ্যাড্রেস ডকুমেন্ট ডিলিট করে দিল। মাসুম আর সিয়াম আসলো ঘরে। নিলয় টেবিলের পোশাক পরে নিল। মাসুম বলল,
কোথায় যাচ্ছ তুমি? তোদের সবার অ্যাকাউন্টে 50 কোটি করে টাকা দিয়ে দিয়েছি। তোদের 10 বছর আরামেই চলে যাবে। তোদের প্রয়োজন হলে আমাকে খোঁজা লাগবে না, আমি নিজেই তোদের খুঁজে নিব যদি বেঁচে থাকি। কোথায় যাচ্ছ তুমি? তোরা এখন এখান থেকে চলে যা। না, যাব না। টাকা লাগবে না আমাদের, আমাদের তোমাকে লাগবে ভাই। ইমোশনাল কথা বলিস কেন? জানিস না ডেভিল ইমোশন লাইক করে না। ডেভিলের মাঝে ইমোশন বলে কিছু নেই। আমরা তোমাকে নিলয় হয়ে দেখতে চাই। মেরে ফেলো তাহলে ডেভিলকে। সব চাইলেই যদি মেরে ফেলা যেত তাহলে বাঁচানোর কোনো দরকার ছিল কি? এত কিছু জানি না, আমাদের তোমার সাথে নিতে হবে, না হলে আমরা তোমার সামনে সুসাইড করব। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিলয় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অপরিচিত দুজন ছেলে যাদের সাথে নিলয়ের কোনো রক্তের সম্পর্কই নেই, সেই ছেলেগুলো ওকে আজ এভাবে ভালোবেসে কাছে রাখতে চায়। নিলয় হাত বাড়ায়। মাসুম আর শ্যাম দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় মুচকি হাসে। তখনই স্ক্রিনে দেখতে পায় ওরা একটা সাদা বাল্ব জ্বলছে। অর্ক সবার সামনে বসে আছে, মুখে টেপ লাগানো, মাস্ক এখনো পরা। অর্কের সামনে আরো কয়েকজন একই রকম ভাবে পড়ে আছে, সবার হাত বাঁধা, মুখে টেপ লাগানো। লাবণ্য, সোহেল আরো কয়েকজন লোক সেখানে পড়ে আছে। নিলয় অর্ককে বলল, অর্ক ঠিক আছিস? আচ্ছা ভয় পাস না, সামনের দিকে আর একটু ঘোর, চেয়ারে সোজা বসে থাক। চেয়ারে কেউ একজন আসবে, হয়তো এই সব কিছুর কন্ট্রোল করছিল। ভয়ের কিছু নেই, এসেই তোর সাথে কথা বলবে, তোর মুখ থেকে টেপ খুলবে। ছেড়ে দে, যেতে দে, এসব কিছু বলবি না, আমি বলে দিব কি করতে হবে। ভয় পাবি না, রিয়েল ডেভিলের মতো সাহস রেখে কথা বলবি। শোন, এখানে থাকা যতজন আছে আর আসবে সবাই কিন্তু তোর থেকেই বুদ্ধিমান মাইন্ড গেমার। সো নিজেকে ভয় না পেয়ে সাহস দিয়ে প্রোটেক্ট কর। মাইন্ডটা আমি দূরে বসেই খেলে নিব। নিলয় একটা কম্পিউটারের সামনে যায়, কিছু সময় ঘাটাঘাটি করতে থাকে। মাসুম এসে বলে, কি করছো? পুরো দেশ নিজের কাছে নিচ্ছি। মানে? পুরো দেশের সব নেটওয়ার্ক আমার কাছে নিয়ে নিচ্ছি। দেশের সব তথ্য আর টেকনোলজি এখন আমার অনুমতিতেই চলবে। কিভাবে? ইনফরমেশন ইজ হেলথ। বাংলাদেশ সার্ভার এখন আমার আন্ডারে আসবে, আমি হব এর নিয়ন্ত্রক। আসার পর আমি অফ করে দিব। অটো মেসেজ চালু করে দিয়েছি, সব স্মার্টফোনে আমার কম্পিউটারের সেই অটো মেসেজ চলে যাবে। মেসেজটা এমন হবে, আপনার ডিভাইসটি ডেভিলের নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি যা করবেন ডেভিলটা সবটাই দেখতে পারবে। মনে রাখবেন, আপনার ইনফরমেশন আপনার স্বাস্থ্য, তাই সেই স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখুন আপনি নিজেই। সেম মেসেজ সরকারের কাছেও যাবে। ডাটা অন থাকা সব ডিভাইসে মেসেজ যাবে। মেসেজ পড়ে সবাই ভয় পাবে। পুরো দেশ আমার কথা শুনবে তখন। দাঁড়া, কাজ করি। নিলয় ওর মতো কাজ করতে থাকে, আবারও অর্ক করতে থাকে। নিলয় কম্পিউটারের সামনে চেয়ার চালিয়ে যায়। অর্ককে বলল, আছি আমরা, তোকে দেখতে পাচ্ছি, ঠিক সময়ে তোর কাছে চলে আসব। তখনই একজন লোক অর্কের ক্যামেরায় হেঁটে হেঁটে চেয়ারের দিকে এগিয়ে যেতে থাকে। কালো প্যান্টের সাথে কালো জুতো, রেড কালার লম্বা ড্রেস। চেয়ারে যেয়ে এসে বসে পড়ল, মুখে মাস্ক, ডান হাতে পিস্তল। চেয়ারে বসে লোকটা বলল, একটা ছেলে এসে অর্কের মুখ থেকে টেপ খুলে দেয়। অর্ক কিছু সময় ধরে হাঁপাতে থাকে। চেয়ারে বসা লোকটা বলল, ওয়েলকাম টু মাই হ্যাক সিটি, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। কেমন লাগছে আমার চালে? তোমাদের সবাইকে ফাঁসিয়ে আমার কাছে নিয়ে আসলাম। অবশ্য বাকিদের তো দরকার নেই, দরকার শুধু ডেভিলকে। কেমন আছো ডেভিল? অর্ক বল। ডেভিল কেমন আছেন সেটা তো আসল ব্যাপার না। ডেভিল সবাইকে ভালো থাকতে দেয় না, এটাই আসল কথা। বাহ, ভালো লাগছে কথাগুলো। ডেভিলের এমন কথা আমার অনেক পছন্দ। হাসো কেন? হাসবো তো আমি, কারণ এখন তুমি আমার কাছে বন্দী। আমি তোমাকে এখন কন্ট্রোল করব। সময় বলে দেবে কে কাকে এনকাউন্টার করে। লোকটা অর্কের কাছে আসে, অর্ককে হক স্টিক দিয়ে মারতে লাগলো।
অর্ক কোনো চিৎকার করছে না। নিলয় চুপ হয়ে দেখছে এসব। লোকটা চেয়ারে যেয়ে বসলো। নিলয় বলল, মার খাওয়ার সময় চিৎকার করলি না কেন? যদি তুমি টেনশন করো তাই চুপচাপ মারগুলো সহ্য করছি। তুমি একবার বলেছ আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, তারা মানবে না। পৃথিবীতে কোনো শক্তি আমাকে মেরে ফেলতে পারবে না। তবে তোমার জন্য মরতেও প্রস্তুত ভাই। তুমি কখনোই চলে যেও না আমাদের ছেড়ে। নিলয় চোখ বন্ধ করলো। চেয়ার ছেড়ে উঠে সিগারেট জ্বালালো। মনে মনে বলল, যাদেরকে সে প্রয়োজনে ব্যবহার করেছে তারাই আজ ওকে এতটা ভালোবাসে। নিলয় অন্য একটি কম্পিউটারের সামনে বসলো। বাংলাদেশ অনলাইনের নেটওয়ার্ক সার্ভার সব নিলয়ের কন্ট্রোলে এসে গেছে। নিলয় এখন সবার তথ্য দেখতে পাচ্ছে। সব সিসি ক্যামেরা নিলয়ের অধীনে এসে গেছে। সব নেটওয়ার্ক নিলয়ের অধীনে। নিলয় এখন চাইলেই সব কিছু একটা একটা করে বন্ধ করে দিতে পারে। প্রথমে সে বাংলাদেশ থেকে ফেসবুক কমিউনিটি অফ করে দিল। ভিপিএন বাংলাদেশ থেকে গুগল কন্ট্রোল অফ করে দিল। ভিপিএন ইউজ অফ করে দিয়েছে। অনলাইন সব অ্যাপ নিলয় অফ করে দিয়েছে। এবার সবার ডিভাইসে অটো মেসেজ সেন্ড করে দিতে থাকে নিলয়। অনেকেই এই সময় ফোন ইউজ করছিল। হঠাৎ করে ফেসবুক থেকে সব ডিভাইসকে সরিয়ে দেওয়াতে সবাই রীতিমতো ভয় পায়। ফেসবুকে আর কেউ ঢুকতে পারে না। সরকারের পক্ষ থেকে যারা এসব কিছু নিয়ন্ত্রণ করছিল তারা নিজেরাও অবাক হয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। নিলয়ের দেওয়া মেসেজ স্ক্রিনে শো করাতেই ওরা রীতিমতো ভয় পায়। এতক্ষণ সবাই নিজেরাই নিজেদেরকে বলছিল, হঠাৎ করে সবকিছু কেন বন্ধ করা হলো? পরক্ষণেই সবাই দেখতে পাই এসব ডেভিল করেছে। কারণ ডেভিল নিজেই সব নেটওয়ার্ক মাধ্যমগুলো নিজের কাছে এনে চালাচ্ছে। এখন সব আমার হাতে। আমি চাইলেই ধ্বংস করে দিতে পারি, আবার চালুও করে দিতে পারি। এবার আমাদের রেডি হতে হবে। সিয়াম, তুই পিসির সামনে বসে থাকবি আর যা যা বলবো তাই করবি। আমি আর মাসুম যাব বনলতা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করতে। সেখানকার সিকিউরিটি অ্যালার্ম এতটাই শক্তিশালী যে দূরে বসে করা সম্ভব না। সেজন্য ও নিজস্ব নেটওয়ার্ককে আমার আন্ডারে আনতে হবে, আর সেটা ব্যাংকের কাছে যেয়ে। আমার কাছে স্মার্টফোন আছে। এখন কোনো হ্যাকার আর পারবে না আমাকে ট্রেস করতে। আমি এখন কন্ট্রোলার। সো আমিই বস। স্মার্টফোনের মাধ্যমে তোর সাথে যোগাযোগ করব। নিলয় কথাগুলো বলে উঠতে যাবে, তখনই অর্ক বলে, ভাই ওরা আমার মাস্ক খুলতে চাই। আচ্ছা, খুলতে দে। ডেভিল ডেভিল ডেভিল, গোটা দেশ তোমাকে এখন দেখতে চায়। কে এই ডেভিল? কে এতটা পাওয়ারফুল? ডেভিলকে ধরে আনছি, তাকে দেখাবো না তার মস্তিষ্ক কেন কম্পিউটারের থেকেও বেশি তাড়াতাড়ি চলে। দুটো ছেলে এগিয়ে আসে। অর্ককে এসে দুজন পেটাতে থাকে। অর্ক ফ্লোরে লুটিয়ে পড়ল। দুজন ছেলে এসে মুখ থেকে মাস্ক টেনে খুলে ফেলল। অর্ককে দেখে সবাই অবাক হয়। লাবণ্য আরো বেশি অবাক হয়। ডেভিল তাহলে এই অর্কই ছিল? সবার একই প্রশ্ন। লোকটা বসা থেকে উঠে দাঁড়ায়। অর্কের কাছে এসে বলল হাঁটু ভাঁজ করে। অর্কের চুল টেনে ধরে বলল, ও তুই ছিলি তাহলে? এতদিন সবার সামনে থেকে গোপনে তুই এত কিছু করেছিস। অবশ্য মারার আগে দুটো অপশন দিব। না থাক, আগেই মেরে ফেলি। না না, তোকে মারার আগে দেখবি না কে তোকে মারছে, অবাক হবি তাই না? বলবি এই লোকটাই সব করেছে। আচ্ছা নে দেখ। লোকটা চেয়ারে যেয়ে বসলো। মুখ থেকে সেও মাস্ক খুলতেই বাকিরা অবাক হয়ে তাকালো। অর্ক শোয়া থেকে উঠে বসলো। জোরে গলায় বলল, সাকিব ভাই। ইয়েস, আই অ্যাম দ্য মাস্টার মাইন্ড। নিলয় কিছু সময় স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মাসুমকে বলে, সেজন্য আমি যখন ওর কাছে ওর গ্যাংয়ের হেল্প নেই, সে কোনো প্রশ্ন ছাড়াই হ্যাঁ বলে দেয়। সাকিব হাসতে হাসতে বলে, তুই ভেবেছিস আমার গ্যাং নিয়ে হেল্প পাবি, কিন্তু তুই জানিস না আমি তোকে ব্যবহার করেছি তোকে ধরবো বলে। আমার লোক তোর কথাতে কাজ করলেও আমার প্ল্যান অনুযায়ী চলেছে। রেড গ্যাং আমি নির্মাণ করি, কারণ টেকনোলজি কেবল তুই জানিস না, আমিও জানি। টাকার নেশা কার নেই বলতো? হাসিস কেন? শুনবি না দুটো অপশন? তোর লোকদের বল বনলতা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিতে। আরেকটা হলো আমাদের সাথে কাজ করবে।
দুটো মারলেই তুই বেঁচে থাকতে পারবি। ডেভিল কারো কমান্ড শোনে না, ডেভিল নিজের মতো করে থাকে। সবাই তাকে ভয় পায়, কিন্তু ডেভিল কাউকেই ভয় পায় না। অর্ক, তোর বাম হাতের একটা ডিভাইস আছে, আপাতত হাত পিছন থেকে সামনে আন। আমি ট্রিক্সটা বলে দিচ্ছি কিভাবে আনবি। নিলয়ের কথা মতো অর্ক সেটাই করে। হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠ থেকে সামনে আনলো। সাকিব অর্কের এমন কসরত দেখে হাসতে থাকে। অর্ক বলল, করছি, এখন কি করব? বাম হাতের ডিভাইস দেখবি, নীল রঙের একটি বোতাম আছে, ওটা চাপলেই ছোট একটি ছুরি বের হবে, খুব ধারালো। দড়ি কাটার সময় পাবি মাত্র কয়েক সেকেন্ড। তবে হ্যাঁ, তার আগে তুই তোর বাম পায়ে থাকা একটি লাল রঙের সুইচ পাবি, ওটাতে চাপ দিলেই ছোট বোম বের হয়ে ঘরের সব লাইটে যে ব্লাস্ট করে দিবে। পালানোর জন্য তুই কিছুই জায়গা পাবি না, কিন্তু তোর ভয়ঙ্কর রূপটা দেখানোর জন্য সময় পাবি আলো না আসা অবধি। তখন সাকিবকে আহত করতে পারবি। আমি কাউন্টডাউন করা শেষ হতেই 1 যখনই বলবো তখনই হাত মুখের কাছে আনবি, নীল সুইচে চাপ দিবি দাঁত দিয়ে, সাথে সাথেই ছুরি বের হবে। 5 সেকেন্ডের মধ্যে দড়ি কেটে যাবে। এরপর পায়ে থাকা ডিভাইসের সুইচ চাপ দিবি, বাতিগুলো ব্লাস্ট হয়ে যাবে। তো রেডি? ওকে, 3, 2, 1। নিলয় চেয়ার ছেড়ে উঠে সিয়ামকে বলে, তুই এখানেই থাক, আমি আর মাসুম যাচ্ছি বনলতা ব্যাংকে। 500 কোটি টাকা হ্যাক করে নিজের অ্যাকাউন্টে নিয়ে এখান থেকে চলে যাব। আমি একবার আমার হ্যাক করা নেটওয়ার্ক সার্ভার অন করলেই আমাকে এই জায়গায় ট্রেস করে পুলিশ চলে আসবে। তবে আমি বলে দিব কিভাবে সব কম্পিউটার বিস্ফোরণ করিয়ে এখান থেকে তোর যেতে হবে। আপাতত এখানেই থাক। অর্ক ওর 2 হাত মুখের কাছে টেনে এনে দাঁত দিয়ে সুইচ চাপ দেয়। সাথে সাথে হাতে থাকা ডিভাইস থেকে ছুরি বের হয়ে দড়ি কেটে দিল। সাকিব পিস্তল দিয়ে অর্কের দিকে তাক করল। অর্ক আর দেরি করে না, পায়ে হাত দিয়ে সুইচ চেপে দিল। বোতাম চাপতেই সেখান থেকে কয়েকটা গোলাকৃতির বোম বের হয়। সেগুলো বাল্বের উপর যেয়ে 2 সেকেন্ডের মধ্যে ফেটে যেয়ে ব্লাস্ট হয়ে গেল। অর্ক সাকিবের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে পিছনে যেয়ে দাঁড়ায়। সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে নিলয়ের বলা কথা অনুযায়ী বলে, নাও মাই টাইম। ডেভিলকে ধরা আর জমকে কামনা করা একই ব্যাপার। এটা আমার দুনিয়া, আমি যা বলবো এবার তাই হবে। অর্ক অবাক হয়ে যায়। সাকিবের পিছনে সে দাঁড়িয়ে পিস্তল ধরে রাখে, কিন্তু সে এখন খেয়াল করে সেমভাবে ওর পিছনেও দাঁড়িয়ে থাকে কণ্ঠটা কোনো পুরুষের। অর্ককে বলতে থাকে, নাও ভিলেন টাইম। আর ডেভিল নয়, দুনিয়াটা এখন এই ভিলেনের হাতে। কথাটা শোনা মাত্রই সাকিব হাসতে থাকে। হাসার এক পর্যায়ে আলো জ্বলে উঠল অন্ধকার রুমে। সাকিবের হাসি দেখে অর্ক অবাক হয়। সাকিব হাসতে হাসতে একটি চেয়ারে এসে বসল। অর্ক সামনে তাকায়, দেখে সেখানে সোহেল নেই। তার মানে সোহেল পিছনে। অর্ক, আমার কথাই ভাবছিস তাই না? আমি কে সেটা চিন্তা করছিস? বুঝতে পারছি তুই সোহেল, কিন্তু এটা বুঝতে পারছিস না তুই কেন এভাবে। কথাটা বলেই অর্ক পিছনে তাকায়। সোহেল সাথে সাথেই অর্কের পায়ে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। অর্ক ফ্লোরে পড়ে গেল। ওপাশ থেকে নিলয় এসব কিছু দেখতে থাকে। সোহেল অর্কের কাছে আসলো। পিস্তল হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে অর্কের গালে কয়েকটা পিস্তল দিয়ে ঘুষি দেয়। অর্কের গালের মধ্যে থেকে রক্ত বের হতে থাকে। সোহেল অর্কের গাল চিপে ধরে। শালা, সে কবে থেকে টাকার পিছনে ছুটছি, আর তুই এই 2 দিন এসে সব টাকা নিয়ে নিবি? সব প্ল্যান আমার, আর মাঝখান থেকে এসে তুই সব নষ্ট করে দিলি। জামাল আর সালামের কথা মনে আছে? সে ছিল আমার লোক। ডেভিলের কাছে যাওয়ার জন্য তাদেরকে পাঠাই আমি, কিন্তু তুই খুব বুদ্ধিমান। নিলয়কে দিয়ে তুই সব করিয়েছিস। নিলয়কে সামনে রেখে ডেভিলের গল্প জামালদের বলতি, কিন্তু ওরা নিজেরাই জানে না ডেভিল কে ছিল। তোদের মধ্যে তুই ডেভিল ছিলি, এটা একবার বোঝা যায়নি। তোদের টিম ওয়ার্ক অনেক ভালো লেগেছিল, এই জন্য আজকের ব্যাংক ডাকাতির প্ল্যানটা করলাম। আমি জানতাম ডেভিল আসবে সেখানে,
অনেক টাকার ব্যাপার। ডেভিল না আসলে হয়। এখানে একটা ছোট্ট টোপ ফেলেছিলাম। টোপটা ছিল কি জিনিস, আমার মায়ের লো বাজেটের নিউ অ্যাকাউন্ট। হাসছি কেন জানিস? তুই হ্যাকার, আমিও হ্যাকার। একটা মেয়ে অন্য একটি মেয়ের সাইকোলজি খুব সহজেই বুঝতে পারে, তেমনি একটা বড় মাপের হ্যাকার একটি বড় লেভেলের হ্যাকারের সামান্যতম একটা কাজটা বুঝবে না? সেটা কি হয়? অনেক টাকার ব্যাপার। আর তোর অ্যাকাউন্টে টাকা ছিল অনেক, যা একবারই অ্যাক্টিভ করতি টাকা তোলার জন্য। তুই এত বুদ্ধিমান ছিলি যে টাকা তোলার হলে নতুন অল্প টাকা আছে এমন অ্যাকাউন্ট হ্যাক করে টাকা এন্টার করে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিস, যেন তোর অ্যাকাউন্টের খবর পুলিশ জানতে না পারে। আর যে অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে টাকা তোলা হয়েছে সেই অ্যাকাউন্টের মালিককে পুলিশ ধরবে। দারুণ প্ল্যান। আমার মায়ের অ্যাকাউন্ট তোরা হ্যাক করলি। হাসির কারণ হলো আমার কোনো মাই নেই। আর জানতাম ডেভিল মানে তুই লো অ্যাকাউন্ট হ্যাক করবি, তাই প্রতিটা বড় বড় ব্যাংকে আমার 20টা অ্যাকাউন্ট খোলা আছে। প্রতিটা ব্যাংকে এমন 20 অ্যাকাউন্ট আমার আন্ডারে রাখা, যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট তো তুই হ্যাক করবিই, আর সেটা আমি জেনে যাব। এমনটাই হলো, তুই হ্যাক করলি সেই অ্যাকাউন্ট। এখন মাথার ওপর প্রশ্ন আসছে, আমি কিভাবে বুঝলাম এসব কিছু ডেভিল মানে তোর কাজ? যশোরে একটা পুলিশের আইপি হ্যাক করে তার থেকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছিলি, মনে আছে? ও ছিল আমার পরিচিত একজন ব্যক্তি। সে কাউকে এসব কিছু না বললেও আমাকে সে সবটাই বলেছিল। আর তার কাছে ডেভিল নামে একজন হ্যাক করে সব ব্ল্যাকমেল করেছে। তখন থেকে ডেভিলকে জানার জন্য শুরু থেকেই প্ল্যান সাজাই। তুই প্ল্যানে পা দিবি এটা আমি জানতাম। বারবার তীরে এসে আমার তরি ডুবে যাচ্ছিল, কিন্তু সেটা আর হয়নি। কথাই আছে না, অপেক্ষার ফলে একটু বেশি মিষ্টি হয়। আমারটাও হলো। অপেক্ষা করছিলাম এইরকম একটা দিনের। এবার বল, তোদের লোকেদের যে বনলতা ব্যাংকের 500 কোটি টাকা হ্যাক করে সরাসরি নগদ ক্যাশ আমার কাছে এনে দেয়, তুই তাহলে বাঁচতে পারবি? দাঁড়া, আমি তোর লোকেদের ফোন দিচ্ছি, 1 মিনিট। লাবণ্য যেন কিছু বলতে চাই। কে আছিস? লাবণ্যের মুখ থেকে টেপ খুলে দে। সোহেলের কথা মতো একটা ছেলে এসে লাবণ্যের মুখ থেকে টেপ খুলে দিল। নিলয় ঘরে বসে এসবটাই দেখছে, কারণ অর্কের পোশাকে ছোট্ট ক্যামেরা রাখা। এদিকে লাবণ্য হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি হচ্ছে এখানে? সোহেল স্যার, আপনি মানে এসব? ইয়েস লাবণ্য, ইটস মাইন্ড গেম, যা দেখতে হয় সঠিক সময়ে। সাকিব স্যার, আপনি? কি করব লাবণ্য বলো? সোহেল আমার জুনিয়র ছিল, ভার্সিটিতে পড়তাম। ভার্সিটিতে পড়ার সময় আমার একটা ভুলের জন্য আমার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। গোপনে অনেকজনের কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু কেউ সঠিকভাবে হেল্প করেনি। শেষে সোহেল আমাকে হেল্প করে। এরপর থেকে দুজনের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি জানতাম সোহেল খুব দক্ষ একজন হ্যাকার, ওর মতো হ্যাকার এই দেশে আর একজনও হবে না। এই জন্য যখন টাকা হাতিয়ে নেওয়ার অফার করে তখন আমি আর না করিনি, কারণ কেউ তো বুঝতেও পারবে না এসব কিছুতে সোহেলের হাত আছে, আর বুঝলেও আমি সেটা ঠিক করে দিতে পারবো। কিন্তু আমরা একটু বেশি স্মার্ট আর কনফিডেন্সিয়াল হয়ে পড়েছিলাম। ডেভিল হয়ে অর্ক এলো, আর ডেভিল কোনো সোহেলের মতো দক্ষ নয়, সে ওভার স্মার্ট হ্যাকার। সব কিছু আমাদের কন্ট্রোলের বাইরে নিয়ে যাচ্ছিল ডেভিল মানে অর্ক, তাই প্ল্যান করে সব কিছু করতে হয়েছে। এখন আমরা উইন আর ডেভিল লসেস দ্য মাইন্ড গেম। আপনাদের সবাইকে পুলিশে দেব। আহা লাবণ্য, তুমি সে অবধি বেঁচে থাকবে তো? তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন জানো? শেষ গেমটা দেখানোর জন্য। গেমটা হলো অর্ক মানে ডেভিলের লোক নিলয়, সে টাকা আনবে গাড়িতে করে, আমরা সেটা নেব, বাকিদের টাপ টাপ করে গুলি করে শাট ডাউন করে দেব। এবার এখান থেকে চলে যাব নতুন কোনো দেশে। এখানে থাকা সবাইকে এই জন্যই বাঁচিয়ে রেখেছি। দাঁড়াও ব্রো, নিলয়কে ফোন দিই, টাকার কথা বলতে হবে তো। নিলয় মাসুমা সিয়াম ডেভিল ড্রেস পরে স্ক্রিনে সবটাই দেখছে। নিলয়ের নাম্বারে ফোন আসলো। নিলয় স্পিকার অন করে স্ক্রিনে তাকিয়ে দেখলো সোহেল অর্কের মাথায় পিস্তল ঠেকিয়ে কথা বলতে বলছে। হ্যালো নিলয়, তোমরা সবাই পালিয়ে যাও।
সাকিব আর সোহেল তোমাদের সবাইকে মেরে ফেলবে। চুপ শালা, টাকা আনতে বলে এক্ষুনি। ডেভিল ভাই, তুমি চিন্তা করো না, আমরা টাকা আনবো। 500 কোটি টাকা বনলতা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আসবো। না, তোরা এখানে আসিস না, ওরা তোদের মেরে ফেলবে। শালা বেশি কথা বলিস। সাকিব অর্কের গালে একটা ঘুষি দিল। অর্কের দাঁত ভেদ করে গাল দিয়ে রক্ত পড়তে থাকে। নিলয় সাথে সাথে বলে, স্যার, ওকে মারবেন না, আমরা টাকা নিয়ে আসছি। তবুও আমাদের বস ডেভিলকে মারবেন না। তাড়াতাড়ি আনবি, রাত 4টা অবধি সময়। এই সময়ের মধ্যে টাকা আনতে হবে, না হলে তোদের টেবিলকে সোজা। জি স্যার, আমরা টাকা নিয়ে আসছি। আয়। নিলয় কোমরে আর পায়ে পিস্তল গুজে নিল। সিয়ামকে কম্পিউটারের সামনে বসিয়ে রেখে বাড়ি থেকে বের হলো নিলয়। সিয়ামের সাথে অর্কের মতো করেই কথা হচ্ছে। অর্কও সব কিছু শুনতে পাচ্ছে। এদিকে অর্কের এমন হাসি শুনে সাকিব বলে, শুনেছি মানুষ মরার আগে ভয় কান্না করে, আর তুই হাসছিস? ডেভিল হাসে, তবে কোনো হাসি সেটা বুঝতে পারবি না। অপেক্ষা কর মাইন্ড গেমের জন্য। মাইন্ড গেম? নিলয় টাকা আনবে আর আমরা টাকা নিয়ে চলে যাব। আরে কিসের মাইন্ড গেম? আছে বস, আছে, এখনো তো অর্কর পিকচার বাকি। খেলা শেষ, যতটুকু বাকি আছে সবটা আমাদের হাতের মুঠোয়। নিলয় গাড়ি চালিয়ে ব্যাংকের সামনে আসতে থাকে। নেহাকে মেসেজ করে দিয়েছে নিলয় সেটা। নেহাও বেরিয়ে পড়েছে বনলতা ব্যাংকের উদ্দেশ্যে। সিয়াম কম্পিউটারের সামনে বসে আছে। সিয়াম 3 নম্বর সারির মাঝখানের কম্পিউটার চেক করে। ওখানে দেখে লাল রঙের লেখায় 7টা সংখ্যা আছে। ওটা কপি করে। কেন ভাই, কি হবে সেটা দিয়ে? পুরো টিভি চ্যানেল হ্যাক হবে। আমাদের হ্যাকটা পুরোপুরি লাইভ শো করব। মানে কেন? আমরা তো তাহলে ধরা পড়ব। যেটা করতে বললাম সেটাই কর। এখন যা করবি সেটাই আমার মাইন্ড গেম, আর এর ফল ভালো হবে। অপেক্ষা কর। ওকে ভাই, করেছি কপি। কি করব এবার? দাঁড়া, আমার ফোনে কোডের উল্টো সংখ্যাটা সেন্ড করে দে। 987654 দিয়েছি, দেখো। এবার দেখ, সবুজ রঙের স্লাইডে একটি ফাঁকা ঘর আছে। ওখানে তোর কোড সাবমিট কর। 2 সেকেন্ড ওয়েট কর। পুরো টিভি চ্যানেল আর স্যাটেলাইট সব তোর আন্ডারে চলে আসছে। তুই এখন ইচ্ছে মতো যে কোনো বাংলাদেশের 10টা নিউজ চ্যানেলে লাইভ করতে পারবি, যা খুশি তাই। ভাই আসছে। প্রথম 10টা চ্যানেলে টিক দিয়ে এন্টার দিলাম। গুড। পিছনে ঘুরে টিভি অন কর। নিউজ চ্যানেলে দেখ আমরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। আর শোন, লাইভের সময় নিচে লিখি দে, কল মি ডেভিল। নেহা এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নেহার গায়েও একই রকম ডেভিল পোশাক পরা। সোহেল আর সাকিব জানে না ওদের জন্য কি অপেক্ষা করছে। নেহা একটি মিনি বাস থেকে নামলো। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, সব রেডি, সিকিউরিটি হাই। তবুও ডেভিলের কাছে এটা কোনো ব্যাপার না। সিয়াম, এবার লাইভ অফ করে দে। কেন? দরকার আছে। এখন পুরো শহর এই সামান্যটুকু ফুটেজ নিয়েই ব্যস্ত হবে, কিন্তু ফুল নেটওয়ার্ক তো আমার কন্ট্রোলে, তাই কেউ কিছুই করতে পারবে না। আমি আবার এখানকার সিসি ক্যামেরা অফ করে দিচ্ছি। মানে তুই দেখ, 2 নাম্বার সারির 3 নাম্বার কম্পিউটারের সিসি ক্যামেরার সব ডিটেলস আছে। বুঝতে পারবি কিভাবে অফ করতে হবে। বনলতা ব্যাংকের একদম সামনে এসে থামলো মিনি বাস নিয়ে। ওরা 3 জন। নিলয় গাড়ির মধ্যে বসে আছে। সবাইকে বলল, মুখে ভালোভাবে মাস্কটা পরে নাও। আমি এখনই অজ্ঞান হওয়ার গ্যাস স্প্রে করব, যেন আমাদের নাকে না আসে। ব্যাংকের মেন গেটে 5 জন সিকিউরিটি কমপক্ষে 12 ঘন্টা এখানেই পড়ে থাকে, চোখ বন্ধ করে। ওকে ভাই। নেহা, তুমি আমার পিছনে ল্যাপটপ নিয়ে আসবে। অর্ক সোহেলদের বল টিভি অন করতে। সিয়াম, লাইভ চালু কর। অর্ক এবার হাসতে লাগলো। সোহেল ওর হাসি দেখে হকি স্টিক নিয়ে পেটাতে আসে। অর্ক তখনই বলে,
টিভি অন কর, আমার লোকেরা কাজ শুরু করে দিয়েছি, ভালো করে দেখ। বাট শোন, টিভিতে তোদের ইচ্ছে মতো চালাতে পারবি না, 10টা নিউজ চ্যানেল পারবি, আর সবগুলো একটা ভিডিওয় লাইভ চলছে, বাকি চ্যানেলগুলো অফ করে দিয়েছি। অর্কের কথা শুনে সাকিব টিভি অন করে। সবাই দেখে নিলয় ব্যাংকের সামনে মিনি বাস থেকে নামলো। ডান হাতে থাকা ছোট্ট একটা বোতাম চাপতেই সেখানে জ্ঞান হারানোর গ্যাস বের হওয়ার জন্য ছোট ছোট বোম বের হতে থাকে। বোমগুলো বের হতেই সেখান থেকে ক্লোরোফর্ম গ্যাস বের হয়ে সিকিউরিটি গার্ড সহ আশেপাশে অনেকেই ধপ করে মাটিতে গড়িয়ে পড়ে। নিলয় গেট খুলে ভিতরে প্রবেশ করে আর হাত থেকে ক্লোরোফর্ম গ্যাসের বোমগুলো ছড়াতে ছড়াতে যায়। বোমগুলো উড়ে উড়ে ঠিক সিকিউরিটি গার্ড আর বাকি মানুষদের পায়ের নিচে যেয়ে পড়ছে। মুহূর্তেই সেটা ছোট্ট শব্দ করে ফেটে গিয়ে সবাই সেন্সলেস হয়ে পড়ছে। নিলয়ের পিছনে নেহা আর ওর পিছনে মাসুম আছে। নিলয় ব্যাংকের মধ্যে প্রবেশ করলো। সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলেও তা কেউ শুনতে পাবে না, কারণ নিলয় অলরেডি সব কিছু নিজের কন্ট্রোলে এনে রেখেছে। তবুও সিকিউরিটি এতটা কড়া যে এটিএম মেশিন অবধি পৌঁছাতে হলে অনেকগুলো সিকিউরিটি আলোর রেখা পার করতে হবে, যা বন্ধ না করে মেশিন অবধি যদি যাওয়া হয় তবে সেই রেখায় পুরো শরীর জ্বলে যাবে। নিলয় মেশিন থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে। পুরো ব্যাংকে অনেক অনেক মানুষ থাকলেও কেউ আর চোখ খুলে নেই। নিলয় নেহাকে বলল, ল্যাপটপ দাও, আর সবাই কানে হাত দিয়ে বসে থাকো। নিলয় নেহা থেকে ল্যাপটপ নিল। কিছুক্ষণ সেখানে ঘাটাঘাটি করে সিয়ামকে বলল, বড় পিসিতে দেখ, একটা ক্যাপচা শো করছে, ক্যাপচার একটা স্ক্রিনশট আমাকে জলদি পাঠিয়ে দে। দিচ্ছি ভাই। সিয়াম 3 সেকেন্ডের মধ্যে নিলয়ের কাছে সবকিছু পাঠিয়ে দেয়। নিলয় ক্যাপচার 2 সেকেন্ডে পাঠিয়ে ইন্টার প্রেস করল। স্ক্রিনে শো করছে, প্লিজ ওয়েট এ ব্লাস্ট ফর 30 সেকেন্ড। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি এত দ্রুত ক্যাপসা কিভাবে পাতালে? আমি রোবট নই, মানুষ। এখান থেকে বেরিয়ে চলো এখনই, গো গো। সবাই ব্যাংক থেকে বাইরে এসে দাঁড়ায়। চারপাশে পুলিশ এসে পুরো ব্যাংক ঘিরে রেখেছে। হ্যান্ড মাইকে একজন পুলিশ বলছে, ডেভিল তোমাদের সবাইকে পুলিশ আটকে ফেলেছে, আত্মসমর্পণ করো। নিলয় সেসব পাত্তা না দিয়ে কাউন্ট করতে থাকে। 5, 4, 3, 2, 1, ব্লাস্ট। সাথে সাথেই বেশ জোরে একটা বিস্ফোরণ হয়। ব্যাংকে থাকা সব সিকিউরিটি সিস্টেম ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে যায়। নিলয় বাইরে আবারও ক্লোরোফর্ম গ্যাস ছুড়ে দেয় অনেকগুলো। মাসুমদের কাছে এসে বলে, কাম ফাস্ট, 10 মিনিটের মধ্যে সবকিছু বের করতে হবে আমাদের। নেহা, বাসটা ব্যাংকের মধ্যে নিয়ে আসো জলদি। ওকে। সিয়াম, তোর পিছনে সোফার নিচে দেখ একটি কালো ব্যাগ, সেখানে আমার ল্যাপটপ আছে, ওটা কাঁধে নেই। তারপর নিলয় তাড়াতাড়ি অ্যাকাউন্ট মেশিনে চলে আসে। সিয়ামকে বলে, ওখানে সব হ্যাক করা আছে, পাসওয়ার্ডটা দেখ, কালো সংখ্যায় তোর বড় পিসিতে শো করছে, এখনই বল। B@0#N/S0% L। ডান। মাসুম, আমি মেশিনের চারপাশের সিকলগুলো ধরে বাইরে আনছি। নেহা দেখ কোথায়। নেহা গাড়ি নিয়ে ব্যাংকের মেন দরজার সামনে মুখ করে দাঁড়িয়ে আছে। মাসুম আর সিয়াম অ্যাকাউন্ট মেশিন টেনে বের করে আনতে থাকে। সবাই মেশিনে এসব কিছু দেখছে। সাকিব আর সোহেল অনেক খুশি। কয়েক মিনিটের মধ্যে নিলয় ব্যাংকের অ্যাকাউন্ট মেশিন গাড়িতে তুলে নিল। নেহা আর মাসুমকে সামনে যেতে বলে নিলয়। নেহা গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি টান দেয়। সিয়ামকে নিলয় বলে, লাইভ অফ কর, এবার আমার কথা শোন, তুই ওয়াশরুমে যা। তারপর সেখানে উপরে তাকিয়ে দেখবি একটি সাদা ব্যাগ আছে, ওখানে একটা ছোট মনিটর আছে। কি ওখানেও কম্পিউটার রাখা? যা বলছি জলদি কর। পেয়েছি, এখন কি করব? মনিটরটি তোর টেবিলের সামনে এনে চেয়ারে বসে অন কর। অন করার সাথে সাথে দেখবি টক্সিপারনিক নামে একটি ভাইরাস আছে। এটা দিয়ে কি হবে? তোর সবগুলো কম্পিউটারের নেটওয়ার্ক ছোট মনিটরে কন্ট্যাক্ট করা আছে।
ভাইরাসে প্রবেশ করে সবগুলো মনিটরের একটা কোড নাম্বার সিরিয়াল করা আছে, সেগুলো সবটা দেখবি। ডান পাশের একটি ফাঁকা ঘর, সেখানে কোনো স্পেস ছাড়াই পাতিয়ে দিবি। ডান। তারপর? কি লেখা আসছে? প্লিজ ওয়েট 1 মিনিট ফর ইউর অল কম্পিউটার ব্লাস্ট। রুম থেকে বের হ। তোর কাঁধে থাকা ল্যাপটপ নিয়ে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে অর্কের কাছে আয়। ওকে ভাই। নিলয়ের কথা মতো সিয়াম রুম থেকে বের হয়। বাইক নিয়ে গেটের সামনে আসতেই খুব জোরে শুনতে পাই ওই রুমে ব্লাস্ট হয়ে গেছে। সিয়াম বুঝে যায় সেখানে থাকা সব কম্পিউটার পুড়ে গেছে, কেউ কোনো প্রকার তথ্য আর খুঁজেই পাবে না। অর্কদের কাছে আসার পথে নেহা দেখে রাস্তায় সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয় বলল, নেহা, তুমি এবার চলে যাও, রেড গ্যাংয়ের ড্রেস পরে এসো, তোমার ভাইয়ের সামনেই দেখা হবে। মাসুম গাড়ি চালা, আর সিয়াম উঠে আয়। ও আরেকটা কথা, সিয়ামের বাইকের সাথে দেখো একটি ইলেকট্রনিক ব্যাগ আছে, ওটা আমাকে দাও নেহা। আর সিয়াম, তোর কাঁধে থাকা ল্যাপটপ বের করে সেটাতে ঢুকিয়ে আমাকে ব্যাগটা দে। নিলয় ব্যাগ কাঁধে নিয়ে একটা সুইচ চাপ দিতেই ব্যাগটা কোটের সাথে একদম মিশে ছোট হয়ে গেল। কেবল ল্যাপটপ থাকা জায়গাটুকু বোঝা যাবে খুব কাছ থেকে। খুব কাছে থেকে। নেহা চলে যায় সিয়ামের বাইক নিয়ে। মাস্টার মাইন্ড প্ল্যান নিলয়ের, কোনো ভুল হবার কথা না। বাসের পিছন 500 কোটি টাকার অ্যাকাউন্ট বা লকার, যা খুললে 500 কোটি টাকা দেখা যাবে। নিলয় সোহেলের কাছে চলে আসে। জঙ্গলের মধ্যে একটি বিশাল হলঘর। নিলয় হলঘরের সামনে এসে গাড়ি থেকে নামলো। সোহেলের অনেকগুলো লোক এসে ব্যাংকের লকারে হাত দিয়ে সেটা নিয়ে যেতে চাইছিল, কিন্তু সেটাতে হাত দিলেই ইলেকট্রিকের শক লাগায়, কেউ আর ভয়ে হাত দিল না। নিলয় নিজেই গাড়ির সাহায্যে বড় হল রুমে নিয়ে নামালো। অর্ক ফ্লোরে পড়ে আছে, লাবণ্য পাশেই পড়ে থেকে হাঁপাচ্ছে। সোহেল বলে, ওয়েলকাম নিলয়, ওয়েলকাম মাই ট্রাক স্ট্রিটি। শুনেছিলাম হ্যাকাররা অনেক বুদ্ধিমান আর স্বার্থপর হয়, কিন্তু এই অর্কশালা বড্ড বোকা। আর সাথে তোমরা ওকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়ে চলে এলে টাকা দিতে। ভেবেছিলাম টাকা নিয়ে ভাগবে, কিন্তু তোমরা আসলেও নাদান। নাদান তাই না? চুপ কর মদ। নিলয়, লকারের দরজা খোলো, টাকা দেখবো। নিলয় লকারের দরজা খুলে দেয়। দেখে সব 1000 টাকার নোট সাজিয়ে রাখা, তাসের ঘরের মতো করে। সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে এত টাকা একসাথে দেখে। টাকাগুলো দাও আমাদের। আগে ডেভিলকে ছেড়ে দিন। এই শালা অর্ককে ছেড়ে দেব। শালা। কথাটা বলেই সোহেল অর্কের পায়ে গুলি করে। নিলয় আর দেরি করল না। নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাট করে 4টা গুলি ছুড়ল। গুলিগুলো যে লাগে সাকিব আর সোহেলের পাশে থাকা ওদের গ্যাংয়ের লোকের মাথায়। সাকিব আর সোহেল ভয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তুই বলছিলাম না গেম এখনো বাকি আছে, শুরু হয়ে গেছে গেম। ছাড় বোকার দলেরা। মানে এসব কি হচ্ছে? মাসুম একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় রুমের চারপাশে তাকায়, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। নিলয় চেয়ারে বসলো, পিস্তল দুটো কোমরে গুজে নিয়ে পায়ের উপর পা তুলে বসলো। নিলয়ের এমন ভাবসাব দেখে কেউ কোনো কথাই বলছে না, কেবল পোকার মতো তাকিয়ে আছে। নিলয় মুখ থেকে মাস্ক খুলল, মুচকি হেসে বলল, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ডেভিল সিটি। ডেভিল সিটি? মাই ডেভিল সিটি, বিকজ আই এম ডেভিল, সো কল মি ডেভিল। মানে অর্ক ডেভিল নয়, নিলয় মানে তুই আসল ডেভিল। বলছিলাম না অপেক্ষা কর, ডেভিল এসে গেছে। নে আমাকে মার, দেখি কার কত সাহস। সিট, এত সুন্দর বানানো প্ল্যান কিভাবে নষ্ট হলো? নিলয় কোনো সাধারণ কেউ না। নিলয়কে নিয়ে সবাই মাইন্ড গেম খেলে।
কিন্তু ওই তারাই জানে না নিলয় ওদেরকে নিয়ে মাইন্ড গেম খেলছে। চুপ থাক শালা, চারপাশে আমার সব লোকজন দেখেছিস? সবাই তোর দিকে পিস্তল ধরে আছে, অর্ডার মাত্রই তোকে গুলি করে মেরে ফেলবে। নিলয় সোহেলের কথাটা শেষ হতেই কোমর থেকে পিস্তল বের করে সাকিবের পায়ে গুলি করলো। সাকিব ব্যথায় কোকাতে থাকে। সোহেল কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলল, আমি মারলে নো অর্ডার, অনলি মার্ডার। তখনই একটি বাইকের শব্দ শোনা যায়। রেড ড্রেস পরে মুখে মাস্ক ছাড়া নেহা হল রুমে প্রবেশ করলো। সোহেল এবার একটি চেয়ার নিয়ে বসলো। নিলয়ের দিকে হাসতে হাসতে বলল, শালা এবার কোথায় যাবি? হ্যাঁ, চলে এসেছে আমার লেডি কুইন। তুই একাই মাইন্ড গেম খেলতে পারিস? হ্যাঁ, আমি পারি না? নেহা এসে সোহেলের পিছনে দাঁড়ালো। সোহেল আশেপাশে থাকা ছেলেগুলোকে বলল, ব্যাস নিলয়ের বুকে পিস্তলের শেষ গুলি অব্দি ফায়ার করতে থাকো, যেন সে ছটফট করে মরে। সোহেলের কথা শুনে ছেলেগুলো পিস্তল তুললেও কেউ নিলয়কে গুলি করে না। মাসুম, সিয়াম আর অর্ক হাসতে থাকে জোরে জোরে। সোহেল ভয়ে সবার দিকে তাকায়। বস, ওরা আমার কথা শুনবে? ও তাহলে অর্ডার করো, নিলয়কে যেন সবাই মেরে ফেলে। আমি আর তোমার ভয় টাকা নিয়ে চলে যাচ্ছি। ওকে বস। সোহেল বসা থেকে উঠে দাঁড়ালো। সাকিবকে সাথে নিয়ে হেঁটে যেতে থাকে। নেহা বলল, বস দেখে যান গুলিগুলো কিভাবে বুকে লাগে। বস ফায়ার। নেহার কথা মতো ছেলেগুলো পিস্তল তাক করে সোহেলের পায়ের গুলি করে। সোহেল ব্যথায় চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? আমাকে কেন আমার লোকেরা মারছে? বস আমি নিলয়কে ভালোবাসি, তাই আমি তো ওর লোক। এরকম চিটারি করতে পারলি তুই? কি করব বলো? তুমি যদি ভাবির সাথে এমন 2 নাম্বারই করো তাহলে আমি কেন পারবো না? ভাবিকে আর আমাকে ডেভিল একটি ভিডিও পাঠায়, সেখানে তুমি আর নীরা নামের একটি মেয়ে থাক। সেসব হ্যালো সোহেল স্যার, জামাল আর সালাম আপনার লোক, সেটা আমি প্রথম দিন জেনে ফেলেছিলাম। কিভাবে জানেন? আমার সাথে যুক্ত যত মানুষ থাকে সবার ব্যক্তিগত তথ্য আমি আগে থেকেই জোগাড় করি। কে কি করে সবটা আমার কাছে উড়োচিঠি হিসেবে জমা হয়। এটা আমার কাছে ইজি, বিকজ আই এম হ্যাকার ডেভিল। প্লিজ নিলয় তুমি তো অনেক টাকা নিতে পারবে। আমাদের জন্য 500 কোটি টাকা রেখে দাও, আমরা এটা দিয়ে দেশ ছেড়ে চলে যাব। আচ্ছা ওকে, যান নিয়ে যান। ভাই এত টাকা? নিলয় মুচকি হাসলো। সোহেল আর সাকিব সামনে যেয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ওরা চলে যায়। নেহা নিলয়ের কাছে এসে বলল, কি ব্যাপার নিলয়, তুমি ওদের যেতে কেন দিলে? এতগুলো টাকা মানে? 500 কোটি টাকা। উপরের দেখানো নোটগুলো দিয়ে হয়তো 50,000 টাকা হবে, সেগুলো নিয়েই ওরা চলে গেছে। কি তাহলে আমরা ব্যাংক ডাকাতি করিনি? করেছি তো। তাহলে টাকা কোথায়? কেন, সিএম যে ল্যাপটপ কাঁধে করে আনছিল সেটাতেই। আমি তো অর্ককে ওরা এখানে আনার আগেই বনলতা ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করে টাকা ট্রান্সফার করে নিয়েছি। লকারে এত বড় ব্যাংকাররা কখনোই টাকা রাখবে না, কারণ ডাকাতি হওয়ার ভয় তো আছেই। আর হ্যাকার কয়জনই বা জন্ম নেয়? কিন্তু ওরা তো ঠিকই আবার আসবে। না, আসবে না। কিছু দূর যাওয়ার পর আমি এই বোতামটা চাপ দিব, তখনই গাড়ি বিস্ফোরণ হয়ে ওরা মারা যাবে, কারণ গাড়ির মধ্যে বোম রাখা ছিল। কি ভাই, তুমি এত মাইন্ড গেম কিভাবে খেলো? নিলয় মুচকি হাসলো। সোহেল আর সাকিব সামনে যেয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ওরা চলে যায়। নেহা নিলয়ের কাছে এসে বসলো। নিলয় অর্কের কোনো প্রশ্নের উত্তর দিল না। বসা থেকে উঠে দাঁড়ালো। বোতাম চাপ দেয় নিলয়। দূর থেকে একটা শব্দ ভেসে আসতে থাকে। নিলয় লাবণ্যের সামনে যেয়ে দাঁড়ায়। বসা থেকে টেনে তুলল লাবণ্যকে।
নিলয় গা থেকে ডেভিলের পোশাক পিস্তল খুলে কেবল ব্যাগটা কাঁধে নিল। সবাইকে নিলয় এটাই করতে বলল। লাবণ্যের সামনে সবাই নিজেদের উপরের পোশাক খুলে রেখে দিল। লাবণ্য, আজকের পর ডেভিলকে তুমি দেখতে পারবে না, আর না পারবে নিলয়কে দেখতে। এখানে যা হয়েছে সব ভুলে যাও, কখনো আর আসবো না এখানে। এই নাও আমার গ্রামের ঠিকানা, চলে এসো আমার বোনের বিয়েতে। সেখানেই যাচ্ছি আমি নতুন করে জীবন শুরু করতে। ভালো হয়ে গেলাম। আর যদি তুমি আমাদের কাটকাতে চাও তাহলে হয়তো থাক, আসি। নিলয় নেহার হাত ধরল। 4টে বাইকে চেপে বসলো ওরা 5 জন। হল ঘর থেকে বাইক স্টার্ট দিয়ে বের হয় ওরা। একটা বাইকে নিলয়ের পিছনে নেহা বসে আছে। নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নেহা। লাবণ্য কেবল হাঁ হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। লাবণ্য ভাবছে কিছু জিনিস হয়তো ভুলে থাকাটাই ভালো, আর এদিকে নিলয় ভাবছে বাড়িতে যেই আগে আপাকে জড়িয়ে ধরে কাঁদবো, এরপর মা বাবাকে সাথে নিয়েই না হয় সেই আগের অপদার্থ নিলয় হয়ে থাকবো। হ্যালো ভিউয়ার্স, কি মনে হচ্ছে টেবিল কি আসলেই ভালো হয়ে যাবে? I am back. Devil is back. Welcome to Devil City.